রায়হান, আজই মিটিংটা হবে। কিন্তু স্যার, ওরা তো কাল বলেছিল। শান চৌধুরী কখনোই কারো নিয়ম অনুযায়ী চলে না। শান চৌধুরী নিজেই নিয়ম তৈরি করে, নিজেই ইচ্ছামতো সবকিছু করে। শান চৌধুরী শহরের নামকরা ব্যবসায়ী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। শহরের সকলে এক নামে শান চৌধুরীকে চেনে। দেখতে যেমন সুদর্শন, তেমনই তার ফেমাসিটি। শত শত নারী শান চৌধুরীর জন্য পাগল। খুব ছোটবেলায় বাবা মা হারিয়েছে, সেই থেকে বড় বোনকে আঁকড়ে ধরেই বেঁচে থাকা শানের। নিজের পৃথিবীতে কেবল নিজের বোন ছাড়া আর কেউ নেই শানের। নাদিয়া চৌধুরী শানের বড় বোন। নাদিয়ার 4 বছরের একটা মিষ্টি মেয়ে আছে। বিয়ের পর নাদিয়া এই বাড়িতেই রয়েছে। নিজের ভাইয়ের কথা ভেবেই এই বাড়িতে থাকা। অবশ্যই শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে। তাছাড়া নাদিয়ার হাজব্যান্ড আশিক, তিনিও এখানেই জব করেন। তাই নাদিয়া আর অন্য কোথাও থাকে না, ভাইয়ের সাথেই রয়েছে। কয়েকদিন আগে মামা মামিরা এসেছে, এখন থেকে ওনারা এখানেই থাকবে। শানের মামাতো 2 ভাই, আকাশ আর সাগর। নাদিয়ার ঈশানের সাথে বিজনেসে জয়েন করেছে। সারাদিন কাজের মধ্যে দিয়েই শানের দিন কাটে। খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে শান। হঠাৎ করে কেউ একজন শানের গাড়ির সামনে এসে পড়ে। দেখি গাড়ি চালাতে পারেন না? হোয়াট? আপনি দেখে চলতে পারেন না? এখন তো আমাদের দোষ, তাই না? নিজে ঝড়ের গড়িতে গাড়ি চালিয়ে এসেছেন, দোষের কিছুই নয়। এখন সব দোষ আমার, তাই না? আসলে আপনাদের মতো মানুষদের এই সমস্যা। গাড়ি নিয়ে চলেন তো, তাই রাস্তার মানুষদের মানুষ বলে মনে করেন না। হোয়াট দ্য হেল? আপনার সাহস হয় কি করে আমার সাথে এমন করে কথা বলার? শান চৌধুরী যা ইচ্ছে তাই করতে পারে। শান চৌধুরী কখনো কাউকে জবাবদিহি করে না। মাইন্ডেড। অদ্ভুত মানুষটা বাবা, ভুল করে সরি পর্যন্ত বলতো না। মেঘ, কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি বলতো? সরি গো, দেরি হয়ে গিয়েছে। কথাগুলো বলেই শান গাড়িতে উঠে চলে যায়। পরিচয় করিয়ে দিই, শানের গাড়ির সামনে হঠাৎ করে যে পড়ে যায় সে হলো মেঘা। এতক্ষণ মেঘার সাথেই শানের কথা হচ্ছিল। মেঘা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মেঘা হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে। সহজেই সকলকে খুব আপন করে নিতে পারে। মেঘা এখনো বাচ্চাদের মতো করে। মেঘার কথায় কাজে এখন পর্যন্ত মনে হয় মেঘা বড় হয়নি, বরং বাচ্চা রয়ে গিয়েছে। আজ মেঘার জীবনের একটা বিশেষ দিন। মেঘার বাবা অসুস্থ হবার পর থেকে অভাব যেন দরজায় এসে দাঁড়িয়েছে। তাই তো আজ থেকে মেঘা টিউশনিতে যাবে। মূলত মেঘার বান্ধবী নীলাবৃতা ও মেঘার জন্য এই টিউশনি ঠিক করেছে। স্যালারি ভালো আছে, তাই মেঘাও না করেনি। নীলাবৃতা মেঘাকে নিয়ে গিয়েছে। নাদি আপু, ও হলো মেঘা। আমি ওর কথাই বলেছিলাম আপনাকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার ছাত্রী খেলতে গিয়েছে, একটু বসো, চলে আসবে। ঠিক আছে আপু। আপু, আমি তাহলে আসি? বসে যাও একটু। না আপু, অন্যদিন আসবো। মামুনি, মামুনি। এই তো মামনি, দেখো কে এসেছে। কে এসেছে? এটা তোমার মিস, আজ থেকে তোমাকে পড়াবে। মিস? আমার মিস? হ্যাঁ সোনা, আমি তোমার মিস। এসো, দেখি আমার কাছে আসো। ও, তুমি আমার মিস? হ্যাঁ সোনা, নাম কি তোমার? আশি। তোমার নাম কি গো? আমার নাম তো মেঘা। ও, তুমি তো আমার নতুন মিস, তাই তোমাকে একটা কবিতা শোনাই, দাঁড়াও। হ্যাঁ বাবা, শোনাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটাকে তবু কথা কও না কেন বউ? বাহ, আরো শোনা তো কত সুন্দর কবিতা বলতে পারে। ঠিক আছে, চলো এখন আমরা একটু লেখালেখি করি। আরশিকে পড়াতে কোনো অসুবিধা হয়নি তো? ও ভীষণ চটপটে, কষ্ট হয়নি? না না আপু, আর সে তো খুব মিষ্টি মেয়ে, কোনো দুষ্টুমি করেনি, একদম লক্ষ্মী মেয়ের মতো ছিল। তুমি নিজেও ভারী মিষ্টি মেয়ে, তাই খুব সহজেই সব কিছু আপন করে নিয়েছো। ঠিক আছে আপু, এখন তাহলে আসছি। ঠিক আছে, এসো। যাক, আজকে দিনটা ভালোই গেল। বাচ্চাটা যে কি মিষ্টি, এত বড় বাড়ি বাবা। নাদিয়া আপু খুব ভালো, যাক ভালোই হলো, সময়টা ভালোই কাটবে। কি রে মেঘা, টিউশনিতে যে কেমন লাগলো? উফ মা, মাত্র এলাম, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর সব বলবো। আচ্ছা যা, আমি চা করে আনছি তোর জন্য। মা জানো, আমি যাকে পড়াচ্ছি বাচ্চাটা এত কিউট যে কি বলবো তোমায়, খুব সুন্দর করে কথা বলে ও। বাহ, ভালোই হলো তাহলে। কিন্তু বাকি মানুষগুলো কেমন রে? হ্যাঁ মা, খুব ভালো, সকলে খুব সহজেই আপন করে নিয়েছে। তারা এত বড় লোক, কিন্তু
আমি অতি সাধারণ একটা মেয়ে, তবুও তাদের কথার মনে হয়নি আমি অতি সাধারণ পরিবার থেকে এসেছি বলে। মূল্যহীন। নাদিয়া আপু সত্যিই খুব ভালো। কি ব্যাপার ভাই, আজ এত দেরিতে বাড়ি ফিরলি যে? কাজের চাপ বেশি আপু তাই। তাই বলে এতটা দেরি করবি? আকাশ, সাগর সেই কখন ফিরেছে, আর তুই? আপু, তাতে কি এমন ক্ষতি হয়েছে বলবি? জানিস তো আমার কাজের চাপ বেশি থাকে। হ্যাঁ, এই কাজ ছাড়া আর কিছু যদি বুঝতি। যা ফ্রেশ হয়ে নে, আমি রাতের খাবার দিচ্ছি। সকলে তোর জন্য অপেক্ষা করছে। আপু, আমি বলছি না আমার দেরি হলে তোরা খেয়ে নিবি, তুইও কেন অপেক্ষা করে আসিস? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা। আরশিকে পড়ানো শেষ করে বের হতে আজ একটু দেরি হয়ে গিয়েছে মেঘার। সন্ধ্যা থেকেই প্রায় মেঘ করছে, হয়তো বৃষ্টি নামবে। মেঘা বাস স্টপে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মতেই বাসের দেখা মেলেনি। তবুও মেঘা দাঁড়িয়ে আছে যদি কোনো রিকশার দেখা মেলে, কিন্তু রিকশারও দেখা মিলছে না। হঠাৎ করে ঝুম বৃষ্টি পড়তে শুরু করেছে। অঝরে বৃষ্টি পড়ছে, সাথে সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ, যা মেঘা সবচেয়ে বেশি ভয় পায়। খুব ভয় নিয়ে রাস্তার এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। মেঘার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। বৃষ্টি হলে সবসময় বৃষ্টিতে ভিজে, তবে আজ চুপচাপ দাঁড়িয়ে দূর থেকে বৃষ্টিকে উপভোগ করছে। এতক্ষণে বৃষ্টি প্রায় কমে এসেছে। মেঘা রিকশার জন্য একটু সামনে এগিয়ে গিয়েছে। মেঘা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা গাড়ি এসে ময়লা পানি মেঘার গায়ে ছিটিয়ে দিয়েছে। আরে এর চোখ নেই, সাথে কি করে চলতে হয় জানেন না? দেখে গাড়ি চালাতে পারেন না? ময়লা পানিগুলো গায়ে ছিটিয়ে দিয়ে চলে গেলেন। মেঘা চিৎকার করে কথাগুলো বলে যাচ্ছে। মেঘাকে অবাক করে দিয়ে গাড়িটি পিছনে ব্যাক করে। হোয়াট ইজ ইউর প্রবলেম? কথাটা বলে গাড়ি থেকে নামে শান। শানকে দেখে মেঘা যতটা চমকে ওঠে, শানও একইভাবে চমকে ওঠে মেঘাকে দেখে। আপনি আপনি? ঠিক করে গাড়ি চালাতে পারেন না? তুমি ঠিক করে রাস্তা দিয়ে হাঁটতে পারো না? আমি ঠিক করেই দাঁড়িয়েছিলাম, আপনি অন্ধের মতো গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কি আমি অন্ধ? হ্যাঁ, আপনি অন্ধ। হোয়াট দ্য হেল? তোর সাহস হয় কি করে শান চৌধুরীকে এসব কথা বলার? দেখুন, কে আপনি তা জানার কোনো দরকার আমার নেই। আপনার জন্য কতটা ময়লা লেগেছে দেখছেন আপনি? এখনো পর্যন্ত ক্ষমা না চেয়ে ঝগড়া করছেন, কি অদ্ভুত আপনি। শান চৌধুরী কখনোই কারোর কাছে ক্ষমা চায় না। ও আই সি, তোমার গায়ে ময়লা লেগেছে, জাস্ট ওয়েট। বলে শান গাড়ি থেকে পানির বোতল বের করে সব পানি মেঘার মাথায় ঢেলে দিল। আরে এটা কি করলেন আপনি? তোমার গায়ে না ময়লা লেগেছে, তাই করলাম। মেঘা দাঁড়িয়ে আছে, শান গাড়ি নিয়ে চলে গিয়েছে। মেঘাকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দেয়নি। আরে অদ্ভুত মানুষ তো, নিজে ভুল করলো কিন্তু ক্ষমা পর্যন্ত চাইলো না, তারপর আমার মাথায় পানি ঢেলে দিয়ে চলে গেল। কি করলাম আমি? আমি কিছু বলতেও পারলাম না। আজব মানুষ রে বাবা। দেখতে দেখতে 15 দিন পেরিয়ে গিয়েছে। মেঘার দিন ভালোই চলছিল। আরশির সাথে মেঘার খুব ভালো ভাব হয়েছে। অন্যদিকে সারাদিন নানা ব্যস্ততার মধ্য দিয়ে দিন চলছে শানের। আরশিকে পড়ানো শেষ করে বের হচ্ছিল মেঘা। মেঘা, জি আপু। পড়ানো শেষ? হ্যাঁ আপু। তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কি করে বলবো ভেবে পাচ্ছি। এই রে, এখন মনে হয় বলবে কাল থেকে আসা লাগবে না। এখন কি করব আমি? মেঘা, হ্যাঁ আপু। কি এত ভাবছো? না না আপু, তেমন কিছু না, আপনি বলুন না কি বলবেন। আসলে মেঘা, আমি কি কোনো ভুল করেছি আপু? না মা, না না, ভুল কেন করবে? তাহলে কি বললে নির্দ্বিধায় বলুন আপু। আমি তো আপনার ছোট বোনেরই মতো, এত হেজিটেট কেন করছেন? আসলে মেঘা, আমাদের বাড়িতে তো তেমন কেউ নেই। আমি, মামা, মামি আর ভাই। মামা তো কাজে ব্যস্ত থাকে, ভাইও আরও থাকে না বাড়িতে। তোমার ভাইও অফিস নিয়ে ব্যস্ত, বাসায় থাকি কেবল আমি আর মামি থাকি। আরশিও একা একাই থাকে সব সময়। আসলে তুমি যদি আরশিকে সময় দিতে তাহলে খুব ভালো হতো। না মানে, তোমার যদি কোনো অসুবিধা না হতো। তুমি বাড়িতে এলে বাড়িটা প্রাণোচ্ছল রয়। তুমি যদি আসো তো খুব ভালো হয়। সারাদিন আমাদের সাথে থাকলে খুব ভালো হতো। তুমি পেমেন্ট নিয়ে চিন্তা করো না, ওটা বাড়িয়ে দেব। হে মা আপু, এমন করে কেন বলছেন? আমি আসবো আপু, নিশ্চয়ই আসবো। ঠিক আছে মেঘা, কাল সকাল 10টার মধ্যে চলে এসো। ঠিক আছে আপু, আসছি এখন। বাড়িতে এসে সকলকে সবটা বলে মেঘা। মেঘার কথা শুনে মেঘার মা মানে মিসেস সীমা বেগম আপত্তি করেন, কিন্তু মেঘার বাবা শাহিন আহমেদ বরাবরের মতো মেঘার পক্ষে কথা বলেছেন। শাহিন আহমেদের কথা শুনেই
প্রথমে অমত থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সীমা বেগম রাজি হয়েছেন। একমাত্র মেয়ে সারাদিন বাইরে থাকবে তাই ভেবেই প্রথমে অমত করেছিলেন মিসেস সীমা বেগম। পরের দিন সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে গেল মেঘা। 10টার আগেই পৌঁছে গেল মেঘা। বেশ কয়েকবার কলিং বেল দেওয়ার পর দরজা খুলল। দরজা খোলার পর দরজার ভিতরে থাকা মানুষকে দেখে মেঘা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? এই লোকটা এখানে কি করছে? আপনি আপনি এখানে? হোয়াট দ্য হেল? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই প্রশ্ন করছো আমি এখানে কি করছি? আপা, আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? এটা এই বজ্রাগী লোকটার বাড়ি। কিন্তু কি করে এই বজ্রাগী লোকটা নাদিয়াপুর ভাই হতে পারে? তবে কি এই বজ্রাগী লোকই নাদিয়াপুর ভাই? কি হলো, কিছু জিজ্ঞাসা করছি তো ভাই। তুমি এই বাড়িতে কি করছো? আপা, আমি আমি আসলে... আরে মেঘা, চলে এসেছো তুমি? হ্যাঁ পো, মাত্র এলাম। এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভিতরে এসো। মেঘা ভেতরে চলে গেলে শান নাদিয়ার কাছে জানতে চায় মেঘার পরিচয়। আপু, কে এই মেয়েটা? ও এই বাড়িতে কি করছে? আরে ভাই, ভুলে গেছিস? হোয়াট? তোর দেখছি কিছুই মনে থাকে না। আমি বলেছিলাম না আরশির জন্য একজন টিচার রেখেছি, ওই আরশির টিচার। জানিস ভাই, আমি ঠিক করেছি ও সারাদিন আমাদের সাথেই থাকবে। সারাদিন এত বড় বাড়িতে ভালো লাগে না একা একা। আরশিও একা থাকে। ও আসলে আরশির একজন সঙ্গী পায়, তাই ওকে বলেছি আমাদের সময় দিতে। ভালো করেছি না বল? হ্যাঁ, বাট অপরিচিত একজনকে কি বিশ্বাস করা ঠিক হচ্ছে? মেঘা খুব ভালো মেয়ে ভাই। আয়, তোর সাথে ওর পরিচয় করিয়ে দেই। মেঘা, হ্যাঁ আপু। তোমার সাথে আলাপ করিয়ে দেই। এতদিন তো আলাপ করানো হয়নি। আসলে ও তো খুব ব্যস্ত থাকে, তাই এতদিনও আলাপ হয়নি। হ্যাঁ আপু। মেঘা, ও শান, আমার একমাত্র ভাই। ও সব সময় একটু রেগে থাকে। তুমি ওর কোনো কথায় কিছু মনে করো না, কেমন? হ্যাঁ, সে আবার বলতে, ওনার রাগ তো নাগের টগায় থাকে সবসময়। বজ্রাগী লোক একটা, বিরক্তকর। মেঘা, কি ভাবছো এত? না না আপু, কিছু না। ভাই, তোকে বললামই মেঘার ব্যাপারে। হ্যাঁ আপু, আমি এখন যাই, আমার কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাস। উফ, বাঁচা গেল। সারাদিন লোকটাকে দেখতে হবে না। মেঘা, তুমি বসো, আমি যেয়ে দেখে আসি কোথায়। না আপু, তুমি বরং বসো, আমি দেখছি আরশি কোথায়। বেশ, যাও দেখো। এই তো আরশি, বাবা চলো তো, নিচে যেতে হবে তো এখন। মিস, তুমি এসে গেছো? হ্যাঁ, মিস তো চলে এসেছে। তো আরশি সোনা তো এখনো খায়নি, তাই আমি চলে এলাম আরশিকে নিতে। কি মিস রাতে খাবে তো? হ্যাঁ, চলো। মেঘা নানা রকম গল্প শুনিয়ে আরশিকে খাওয়াই দিচ্ছে। নাদিয়া রান্নাঘর থেকে সব দেখছে। আরশি খাওয়া নিয়ে বড্ড বায়না করে, কিন্তু মেঘার কাছে একদম লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে, কোনো বায়না করছে না। আসলে মেঘার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, যা সকলকে আপন করে নিতে সাহায্য করে। মেঘা বাড়িতে এলে বাড়িটা অন্যরকম হয়ে যায়। আরে নাদিয়া, তুমি এখানে? হ্যাঁ মামি, কি হয়েছে, কিছু লাগবে? হ্যাঁ, মাথাটা না খুব ধরেছে, একটু চা খাবো। আরে মামি, এই কথা? তাই বলো। নাদিয়া আপু, তুমি বরং মামিকে নিয়ে যাও, আমি তাদের জন্য চা করছি। না না মেঘা, আমি মারিয়াকে বলেছি চা করতে। না আপু, লাগবে না, আমি পারবো। তোমার বসো, আমি চা করে আনছি। আচ্ছা ঠিক আছে, এসো তুমি। মেঘা সকলের জন্য চা করে এনেছে। সকলে মেঘার চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। মেঘা, তুমি এত সুন্দর চা বানাতে পারো, আমার জানা ছিল না। হ্যাঁ নাদিয়া, তার মানে ওর রান্নাও খুব মজা হবে, তাই না? ইস, ভাবতেই জিভে জল চলে আসছে। মামি ঠিক বলেছো। নাদিয়া আপু, বলো না, তোমরা কি খাবে দুপুরে? আজ আমি তোমাদের রান্না করে খাওয়াবো। সত্যি তুমি রান্না করবে? হ্যাঁ মামি, আমি রান্না করব। না না মেঘা, তুমি আরশির সাথে থাকো, আমি দেখছি। না আপু, আমার কোনো সমস্যা নেই, তুমি বলো না কি খাবে। আমি বলি? হ্যাঁ মামি, বলো। বিরিয়ানি হলে মন্দ হয় না কিন্তু, কি বলো নাদিয়া বেটি? হ্যাঁ মামি, এটা তো খুব ভালো হয়। আকাশ, সাগর ভাই, আরশি, ওদের সবাই খুব পছন্দ বিরিয়ানি, ভালোই হবে। হ্যাঁ ঠিক বলেছো। আরশি, মেসাজ তোমায় বিরিয়ানি রান্না করে খাওয়াবে, তুমি লক্ষ্মী হয়ে থেকো, কেমন? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। মামি, আমি বরং আকাশ, সাগর ওদের ফোন করে বলি সময় পেলে আজ দুপুরে যেন বাড়িতে এসে লাঞ্চ করে, কি বলো? হ্যাঁ, এটা তো ভালো বলেছো, কিন্তু শানু কি আসবে? ভাই, মনে হয় না আসবে, তবুও বলে দেখি কি হয়। কি ব্যাপার আপু, আজ হঠাৎ তুই বললি যে একসাথে লাঞ্চ করো, কিন্তু হঠাৎ করে কি হলো বলতো?
ভাই, আমরা তো একা একাই লাঞ্চ করি, তাই ভাবলাম আজ সবাই একসাথে লাঞ্চ করি। জানিসই তো, আজ তোদের পছন্দের বিরিয়ানি রান্না করা হয়েছে। ওয়াও আপু, বিরিয়ানি রান্না করেছিস? হ্যাঁ, এই জন্যই আসতে বলেছি তোদের। উফ আপু, আর ওয়েট করতে পারছে না, তাড়াতাড়ি খেতে দে। এই তো আপু, রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। অসময়ে শানকে দেখে চমকে ওঠে মেঘা। এ বাবা, এই বজ্রাগুলোকে এখানে কি করছে? মেঘা, কি ভাবছো? কিছু না আপু, তোমরা খাও, আমি বরং আরশির কাছে যাই। সে কি, তুমি খাবে না আমাদের সাথে? না না আপু, তোমরা খাও, আমি বরং আরশিকে খাইয়ে দিয়ে তারপর খেয়ে নিব। আচ্ছা বেশ, তাই করো। খাওয়া শেষ করে সকলে রান্নার প্রশংসায় পঞ্চমুখ। আপু, আজ রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তুই এমনিও জোশ রান্না করিস, কিন্তু আজ তো আরো বেশি জোশ হইছে। হ্যাঁ আপু, আকাশ কিন্তু একদম ঠিক বলেছে। আরে দাঁড়া, আজকের রান্না তো আমি করিনি। হোয়াট? তো কে করেছে? তুই ছাড়া আর কে এত ভালো বিরিয়ানি রান্না করতে পারে? আজকের রান্না করেছে মেঘা। কি? ওই মেয়েটা রান্না করেছে? যাই হোক, খারাপ রান্না করেনি। ওই তো মেঘা এসে গেছে। ওয়াও মেঘা, জাস্ট জোস, অনেক ভালো হয়েছে রান্নাটা। ধন্যবাদ আকাশ ভাই। আরে মেঘা, তুমি এত ভালো রান্না করতে পারো জানতাম না তো। আগে বলবে না, তাহলে আমরা আরো রেসিপি খেতে পারতাম এতদিনে। কি বলিস ভাইয়া? একটা রান্না নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এটা ওর কাজ, তাই ভালো করেছে, এতে বলার মতো তো কিছুই নেই। হ্যাঁ, সেই আপনি কেন ভালো বলবেন? আপনার মেজাজ তো সবসময় নাকের ডগায় থাকে। আপনি কেন বলবেন রান্না কেমন হয়েছে? অসহ্যকর। কি যে বলিস না ভাই, আসলে রান্নাটাই মজা হয়েছে, তাই প্রশংসা তো করতেই হয়। একদম আপু ঠিক বলেছিস। কি মেঘা, আরো রেসিপি খাওয়াবে তো? হ্যাঁ সাগর ভাইয়া, খাওয়াবো। শান আর অফিসে যায়নি, যে কয়েকটা মিটিং ছিল তা আকাশ আর সাগর করে নিবে। বাড়িতে বসে বাকি কাজগুলো করছে শান। বিকেল থেকে মেঘা আরশিকে নিয়ে ছাদে ছিল। সন্ধ্যার একটু আগে আরশিকে নিয়ে নিচে নেমেছে মেঘা। আরশিকে পড়তে বসিয়ে নাদিয়ার হাতে হাতে সাহায্য করছে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। কাজের ফাঁকে ফাঁকে আরশিকে এসে দেখে যাচ্ছে মেঘা। মেঘা, একটু হেল্প করবে গো? ছি ছি, এইভাবে কেন বলছো আপু? কি করতে হবে বলো না, আমি এখনই করে দিচ্ছি। আমি পাকোড়াগুলো বানাচ্ছি, তুমি এই কফিটা ভাইকে একটু দিয়ে আসো না। আমি ওনাকে কফি দিয়ে আসবো? হ্যাঁ যাও না, দিয়ে আসো। আবার ওই বজ্রাকি লোকটা সামনাসামনি হতে হবে, কি যে অবস্থা। মেঘা শানের রুমে ঢুকতে গেলে হঠাৎ করে শান বেরিয়ে আসে। শানের সাথে ধাক্কা খেয়ে মেঘার হাত থেকে কফির গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। এতটা দায়িত্বজ্ঞানহীন কেন? দেখে কাজ করতে পারো না? আরে, আপনি তো তাড়াহুড়ো করে এলেন, আমার কি দোষ? আবার মুখে মুখে কথা বলছো। আপু যে কাদের বাসায় রাখে আল্লাহই ভালো জানে। কথাগুলো বলে রেগে বেরিয়ে গেল শান। মেঘা পড়ে থাকা কাপের টুকরোগুলো নিয়ে নিচে চলে যায়। মেঘা এতক্ষণে খেয়াল করেছে যে কফিটা ওর হাতে পড়ে হাত পুড়ে গিয়েছে, কিন্তু কাউকে কিছু বলেনি। মামা, মামা, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু কাজ আছে। আমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে মামা, আসার সময় নিয়ে আসবে। এই কি মেঘা, তোমার হাত পড়ে গেল কি করে? এমন কিছু না আপু, গরম কফি পড়েছে হাতে। আমাকে বলনি কেন? হাতে বরফ দিতে হবে তো। না না আপু, আমি ঠিক আছি। একদম চুপ করে বসো। কতটা পুড়ে গেছে বলো তো? আমি হাতে বরফ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ঈশান ফিরে এলো। আরশির জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছে। আরশি চকলেটগুলো দেখানোর জন্য মেঘাকে জোর করে নিয়ে এসেছে। হঠাৎ করে শান মেঘার হাতের ব্যান্ডেজটা লক্ষ্য করে, কিন্তু শান বুঝতে পারছে না কেন মেঘার হাতে ব্যান্ডেজ করা। শান বারে বারে ভাবছে মেঘাকে কি জিজ্ঞাসা করবে ওর হাতে কি হয়েছে। আরশি না বুঝে মেঘার ব্যান্ডেজ করা জায়গায় হাত দিয়েছে। মেঘা একটু আকুতির স্বরে চিৎকার করে উঠেছে। মেঘার চিৎকার শুনে নাদিয়া ছুটে এসেছে। কি হলো মেঘা, পুড়ে যাওয়ার জায়গায় ব্যথা পেয়েছো নিশ্চয়ই? না আপু, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, এতটা গরম কফি পড়েছে, তার মধ্যে এখন ব্যথাও পেয়েছো। কতটা জ্বলছে আমি তা বুঝতে পারছি। এসো আমার সাথে। নাদিয়ার মুখে হাতে গরম কফি পড়ার কথা শুনে শানের মনে পড়ে যায় তখনকার কথা। শানের সাথে ধাক্কা লেগে গ্লাসটা নিচে পড়ে যায়। তার মানে তখনই হাতটা পুড়ে গিয়েছে, কিন্তু শান খেয়াল করেনি। মেঘাকে শান কখনোই সহ্য করতে পারে না। আজ পর্যন্ত যতবার মেঘার সাথে দেখা হয়েছে ততবারই কিছু না কিছু হয়েছে। মেঘাকে শান মোটেও সহ্য করতে পারে না, তবুও আপুর ইচ্ছা রাখার জন্য এই বাড়িতে ওকে সহ্য করছে। এই প্রথমবার মেঘার জন্য খারাপ লাগছে শানের। হয়তো অনেকটা হাত পুড়িয়ে গিয়েছে মেয়েটার, অবশ্যই নিজের জন্যই পড়েছে। এত তাড়াহুড়ো করে চললে এমন তো হবেই। আরশির সাথে কথা বলে উপরে চলে গেল শান।
মেঘা এক দৃষ্টিতে তাকিয়ে আছে শানের দিকে। কি অদ্ভুত মানুষ রে বাবা, ওনার জন্য আমার হাত পুড়ে গেল কিন্তু উনি একটাবার সরি পর্যন্ত বলো না। এতটা অদ্ভুত মানুষ হয় কি করে? আরে আরে, আমি কি ভাবছি এগুলা? উনি তো হলে শান চৌধুরী, উনি নাকি কোনো ভুলই করতে পারে না, আর সরি সেটা বলতেও পারেন না। বিরক্তকর বচকি লোক একটা। মিস, তুমি কি করছো এখানে? আমি সেই কখন থেকে তোমায় খুঁজছি, তুমি নাই। এই তো বাবা, আমি এখানে, চলো আমরা একটু পড়তে বসবো। আচ্ছা। আজ বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে মেঘার। মিসেস সীমা বেগম সবসময় খুব চিন্তিত থাকেন মেয়েকে নিয়ে, আজও তার ব্যতিক্রম হয়নি। এত দেরি হলো যে? মা একটু কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। কিরে, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? মামা এত উত্তেজিত হয়েও না, তেমন কিছুই না, একটু পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে? কি করে পুড়লো? সাবধানে চলতে পারিস না? এই জন্যই আমি এত ভয় পাই তোকে নিয়ে। মা, হাতে গরম কফি পড়েছে, আমার হাত ফসকে গরম কফি আমার হাতের উপরে পড়ে গিয়েছে, তাই পুড়ে গিয়েছে। চল, হাতে বরফ লাগাবি। না মা, মলম লাগিয়েছি, নাদিয়া আপু লাগিয়ে দিয়েছে, আর দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, বস তাহলে, আমি খাবার আনছি। মা। হ্যাঁ। বাবা কোথায় গো? একটু বেরিয়েছে, কি কাজ আছে নাকি? কেন বের হতে দাও বাবা? আমি তো না করেছি, বাবার এমনি শরীর ভালো না। আমার কথা তো শোনে না তোর বাবা। আচ্ছা, আজ আমি বাবার সাথে কথা বলবো, দাঁড়াও। আচ্ছা মা শোনো না, আজ তুমি আমাকে খাওয়া দাও না। সে কি আর বলতে, আমি এমনিও তোকে খাওয়িয়ে দিব। যা, এখন রেস্ট নে। মেঘা আজ একটু বেশি ক্লান্ত ছিল, তাই খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। অবশ্য মিসেস সীমা বেগম কয়েকবার ডেকেছিলেন, কিন্তু মেঘা সাড়া দেয়নি, তাই আর ডাকেনি কেউ। সারাদিন কাজ করে মেঘা বড্ড ক্লান্ত ছিল। তাছাড়া বাবার পাশে দাঁড়াতে পেরে মেঘা এখন স্বস্তি বোধ করছে, তাই অনেকদিন আজ খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেঘা। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে মেঘার, তাই ও আজ সকালে নাস্তা না করেই বেরিয়ে গিয়েছে মেঘা। এত ব্যস্ততার মাঝে মেঘার মনে নেই যে আজ অফ ডে, আজ সকলে বাড়িতে। সকলকে একসাথে দেখে কিছুটা চমকে গিয়েছিল মেঘা। পরে মনে পড়ে আজ অফ ডে, তাই সকলে বাসায়। তার মানে আজ সারাদিন এই বজ্রাগী লোকটাকে বাড়িতে থাকতে হবে। আল্লাহ ভালো জানে কি করবে। কি আর করবে, একটু কিছু হলেই সকলকে কড়া কড়া কথা শোনাবে। এই লোক তো পারেও বটে, মুখে যদি একটু মিষ্টি কথা থাকতো। আরে ওই তো মেঘা চলে এসছে। তোমরা কোথায় ছিলে মেঘা? আমার কথা হচ্ছিল, কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল? বলছি, আগে বলো তোমার হাতে কি অবস্থা? এখন একটু ভালো আপু। কি হয়েছে মেঘার হাতে? আর বলিস না, কাল কফি পরে ওর হাত পুড়ে গিয়েছে। আল্লাহ, কি বলো? এখন কেমন আছো মেঘা? ঠিক আছে সাগর ভাইয়া। মেঘা, আজ আমরা তোমার হাতের রান্না খাবো, কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই, হুজুর নাকি খাবেন আপনারা? আমি রান্না করে দিচ্ছি। কি খাওয়া যায় তাই তো ভাবছি। আমি একটা বুদ্ধি দিই। কি বলো? সবাই একটা একটা করে তার পছন্দের আইটেম বলুন তো, তাহলেই হয়। বাহ, এটা কিন্তু মেঘা ঠিক বলেছে, তাই না মামি? হ্যাঁ একদম। সবাই এক এক করে মত দিলেও শান কিছু বলেনি। মেঘা একা হাতেই সব সামলাচ্ছে। আজ কয়েকদিন পর সকলে একসাথে হয়েছে, তাই সকলে মিলে আড্ডা দিচ্ছে। কেবল শানই কাজ নিয়ে ব্যস্ত। নাদিয়া বেশ কয়েকবার গিয়েছে মেঘাকে সাহায্য করতে, কিন্তু মেঘা করতে দেয়নি, নিজে একাই সব সামলাচ্ছে। দুপুরে সকলকে খাবারের জন্য ডাক দিয়ে নিচে নামতে গেলে হঠাৎ করেই মেঘা থমকে যায়। মেঘা চারপাশে সবকিছু ঘুরছে, চারপাশ বড্ড অন্ধকার। এরপর আর কিছু মনে নেই মেঘার। মেঘা, কি হয়েছে? চোখ খোলো, কি হয়েছে? আপু দেখো কি হয়েছে। কি হয়েছে? এ মা, মেঘা কি হয়েছে? ভাই, কি করে হলো এসব? জানি না আপু, আকাশ তুই ডক্টরকে কল কর। হ্যাঁ ভাইয়া, করছি। ভাই, তুই মেঘাকে নিয়ে ঘরে চল। ডক্টর বলেছে প্রেশার লো থাকার কারণে জ্ঞান হারিয়েছে মেঘা। মেঘার শরীর খুব দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, আর কিছুক্ষণের মধ্যে মেঘার জ্ঞান ফিরে আসবে। মেঘা এমন করে জ্ঞান হারিয়ে ফেলে সকলে বেশ চিন্তিত হলো। শান কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। শানের মনে কেবল একটাই কথা ঘুরছে, সে সময় যদি ওখানে না থাকতো তবে মেঘার কি হতো আজ। ওই তো মেঘার জ্ঞান ফিরেছে। মেঘা, কেমন লাগছে এখন? ঠিক আছে আপু। আরে আরে, উঠছো কেন? চুপটি করে বসো এখানে, তোমার শরীর খুব দুর্বল। আজ ভাই যদি ওখানে না থাকতো তাহলে কি যে হতো। উনি আমাকে ধরেছে, কিন্তু উনি তো আমাকে পছন্দই করে না, তবু আমাকে বাঁচালো। মেঘা, তুমি ঠিক মতো খাওয়া করো না বলে এমন হয়েছে আজ। এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবে কেমন?
মেঘা মুখে কিছু বলল না, কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। মেঘা এখন কিছুটা সুস্থ বোধ করছে। মেঘা নিচে যাবার জন্য বের হলেই নীলাবৃতার কল আসে। মেঘা নীলাবৃতাকে সবটা বলে। আর বুঝিস না, কাল রাতেও খায়নি, তারপর আজ সকালেও খাবার সময় পায়নি, দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে আবার লো প্রেশার আছে, এই জন্যই হয়তো। মেঘা কথা শেষও করতে পারল না। শান এসে হাত থেকে ফোনটা কেড়ে নিল। আরে আপনি ফোনটা নিয়ে নিলেন কেন? সেই কৈফত কি আমি তোমায় দিব? হ্যাঁ দিবেন, কারণ এটা আমার ফোন। হাউ ডিয়ার ইউ! তোমার সাহসে কি করে আমার সাথে এমন করে কথা বলার? নিজেকে কি ভাবো তুমি? তোমার জন্য সকালেই চিন্তা করবে, ইচ্ছে করে অনিয়ম করে শরীর খারাপ করবে, আর না ভাবে আমাদের পরিবারের। তুমি যদি এমন ভাবে তো ভুল ভাবছো মিস মেঘা। তোমাকে নিয়ে ভাবার বিন্দুমাত্র সময় আমাদের নেই। আসলে কি বলো তো, তোমাদের মতো ক্লাসলেস মেয়েরা ইচ্ছা করে এমন করে আমাদের মতো মানুষদের অ্যাডিশন পাওয়ারের জন্য। শানের কথাগুলো শুনে মেঘার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এতক্ষণ শান মেঘার হাতগুলো শক্ত করে ধরে ধরে কথাগুলো বলেছে। মেঘার হাত দুটো লাল হয়ে গিয়েছে, কিন্তু এ আঘাতের চেয়ে অনেক বেশি আঘাত পেয়েছে শানের কথাগুলো শুনে। শান মেঘাকে আর 5টা মেয়ের মতো ভাবছে। শানের কথাগুলো বারে বারে কানে বাজছে মেঘার। এ কি মেঘা, তুমি নেমে এলে কেন? আপু আমি একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমরা বসো, আমি বরং তোমাদের চা করে দিচ্ছি। না না থাক, মারিয়া করে দিবেনি। না আপু, আমিই করেছি। সকলকে চা করে দিয়ে মেঘা আরশিকে নিয়ে ছাদে গেল। আজকের আকাশটা বেশ মেঘলা, হয়তো বৃষ্টি পড়বে, কিন্তু আজ মেঘা বেশ উদাসীন। বারবারই শানের কথাগুলো মনে পড়ছে। কথাগুলো ভাবতেই মেঘার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ইস, তুমি কি কান্না করছো? না তো বাবা, চোখে কি যেন পড়েছে, তাই পানি পড়ছে। ও আচ্ছা, চলো তাহলে আমরা নিচে যাই। বেশ চলো। বাইরে বৃষ্টি হচ্ছে বলে নাদিয়া বলল মেঘাকে বাড়ি দিয়ে আসতে। সাগর মেঘাকে নিয়ে যেতে চাইলেও সাগরের ইমার্জেন্সি কল চলে আসায় সাগর পারেনি। মেঘা বারে বারে একা যেতে চাইলেও নাদিয়া ঝড় বৃষ্টির রাতে মেঘাকে একা ছাড়েনি। নাদিয়া বলায় শান মেঘাকে বাড়ি ছেড়ে দিতে যেতে রাজি হয়। মেঘা শানের সাথে গাড়িতে উঠে বসেছে। সিট বেল্টটা লাগাও। মেঘা বারে বারে চেষ্টা করছে, কিন্তু পারছে না সিট বেল্টটা লাগাতে। এমন অবস্থা দেখে শান নিজে সিট বেল্ট লাগিয়ে দিল। কি সিট বেল্টটাও লাগাতে পারো না, নাকি ইচ্ছে করে এমন করো? আপনার কি মনে হয় আমি যা করি সবকিছু ইচ্ছে করে করি? হ্যাঁ হতে পারে আপনার মতো বড় গাড়িতে ওঠার অভ্যেস আমার নেই, তবে আমারও মানুষ। আপনি কি ভাবেন আমি যাই করি না তা ইচ্ছে করেই করি? তখন ইচ্ছে হচ্ছে, ইচ্ছে মতো কথা শুনিয়ে দিচ্ছেন, কি সমস্যা আপনার? আউট! কি? গাড়ি থেকে নেমে যাও। মেঘা ভাবতেও পারেনি শান এমন করে চলে যেতে বলবে, তাও এত ঝড় বৃষ্টির রাতে। এমন সময় কোনো যানবাহন পাওয়া যাবে না, তবুও মেঘা দাঁড়িয়ে আছে। যদি কোনো যানবাহন পাওয়া যায়। মেঘা এখনো ভাবতে পারছে না এমন করে মেঘাকে রেখে চলে যাবে শান। আসলে বড় লোকটা এমনই হয়, শান মানুষকে মানুষ মনে করে না, তাই এমন ঝড় বৃষ্টির রাতে একা একটা মেয়েকে রেখে চলে গেল। কিন্তু এমন ঝড় বৃষ্টির রাতে মেঘা কোথায়, গাড়ি কি করে বাড়িতে ফিরবে মেঘা? গাড়ির জন্য অপেক্ষা করছে মেঘা, কিন্তু এখন পর্যন্ত কোনো গাড়ির দেখা মেলেনি। হঠাৎ করে একটা গাড়ির সামনে এসে থামে। গাড়ির ভিতরের লোকগুলোকে সুবিধার মনে হচ্ছে না মেঘার। কি মামনি, একা দাঁড়িয়ে আছো যে, যাবে নাকি আমাদের সাথে? আরে দেখ দেখ, মামনি লজ্জা পাচ্ছে। আরে মামনি লজ্জা পেও না, চলো আসো, ভালো লাগবে খুব। লোকগুলো কথা শেষ করতে না করতে কিছু লোক এসে মেঘাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেঘা নিজে সবটা দিয়ে চেষ্টা করছে, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠছে না। হঠাৎ করে কেউ এসে বাজে লোকগুলোকে ইচ্ছা মতো মারছে। মেঘা চোখ তুলতেই দেখে শান, উনি কিন্তু এখানে কি করছে? শান ইচ্ছে মতো মারছে ওদের, বিশেষ করে যে মেঘার হাত ধরেছিল। কি করছেন আপনি? উনি মরে যাবে তো। ওকে মেরে ফেলবো। ওর সাহস হয় কি করে তোমার গায়ে হাত দেওয়ার? সাহস হয় কি করে এত বাজে মন্তব্য করার? ঠিক আছে, ছেড়ে দিন ওনাকে। অনেক কষ্টে মেঘা শানকে ছাড়িয়ে নিয়েছে। এমা, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ও কিছু না, আই এম ফাইন। কিসের ফাইন? কতটা হাত কেটে গিয়েছে আপনার? কত রক্ত বের হচ্ছে? বললাম তো আমি ঠিক আছি। মেঘা শানের কোনো কথা না শুনে নিজের ওড়না ছেড়ে সে কাপড় দিয়ে হাতে বেঁধে দেয়। শান এক দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে আছে। আজ যা হয়েছে সবটা শানের জন্য। যদি সঠিক সময় না আসতো তাহলে আজ অনেক বড় কিছু ঘটে যেতে পারত। এভাবে এমন ঝড় বৃষ্টির রাতে ওকে একা ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি।
শান মেঘাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। সারা পথে মেঘা একটাও কথা বলেনি। বাড়িতে ফেরার পর শানের কাটা হাত দেখে নাদিয়া খুব বিচলিত হয়ে পড়েছে। কি রে ভাই, হাত কাটলো কি করে? কিছু না আপু, আমি ঠিক আছি। ঠিক আছে বললেই হলো, হাতের তো কাপড় বাঁধা। চল আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। না আপু, বললাম তো লাগবে না, আমাকে একটু একা থাকতে দে। দেখো তো মামি, ভাই যদি আমার একটা কথা শুনতো। জানোই তো শান এমন, ওকে একা থাকতে দাও, ঠিক হয়ে যাবে। আসলে মামি, ভাই যে কি করে আমি জানি না। সারা রাত শান ঘুমাতে পারেনি। নিজেকে খুব অপরাধী লাগছে। আজ এতটা রুট না হলেও পারত শান। না, এই জন্য একটা সরি বলতে হবে মেঘাকে। শান ঠিক করে কাল মেঘাকে সরি বলবে। এত বৃষ্টিতে ভিজে মেঘার জ্বর এসেছে। তার উপর ওই ঘটনাটাই বেশ আপসেট হয়ে পড়েছে মেঘা। ভয় আর ঠান্ডা দুটিতে এক হয়ে মেঘার জ্বরের মাত্রা বেড়ে চলেছে। সারা রাত জ্বর থাকায় আজ আর শানদের বাড়িতে যাবে না মেঘা। সকালে অফিসে যাবার জন্য বের হচ্ছিল শান। হঠাৎ করে ল্যান্ডলাইনে ফোনের শব্দ শুনতে পায়। আশেপাশে কেউ না থাকে শান নিজেই কলটা ধরে। হ্যালো, এটা কি নাদিয়ার বাড়ি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি মেঘার মা বলছি। মেঘার নামটা শুনে থমকে যায় শান। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আজ মেঘা যেতে পারবে না, কাল থেকে খুব জ্বর ওর। ওকে। ফোনটা রেখে পাথরের মতো দাঁড়িয়ে আছে শান। কি রে ভাই, কে ফোন করেছিল? ওই তো মেঘার মা। মেঘার মা? হঠাৎ তিনি কেন ফোন করলেন? সবকিছু ঠিক আছে তো? ইয়া, আজ মেঘা আসতে পারবে না, ওর নাকি জ্বর এসেছে। আল্লাহ, কি বলিস? জ্বর এলো কি করে? আমি কি করে জানবো আপু, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাস। মা ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। কি বলবো নাদিয়া আপু? নাদিয়া তো ধরেনি, একটা ছেলে ধরেছিল। তোর জ্বরের কথা শুনে কেমন চুপ হয়েছিল, পরে বলল ঠিক আছে। আর কিছু বলেনি? না। কি ধরেছিল ফোন? শান সাহেব না তো? শানের কথা ভাবতে গত রাতের কথা মনে পড়ে যায় মেঘার। গত রাতের কথা ভেবে একদিকে যেমন শানের প্রতি প্রচণ্ড ঘৃণা হচ্ছে, অন্যদিকে তেমন খারাপ লাগছে মেঘার জন্য ওনার হাতটা কেটে গিয়েছে বলে। শানের একটা ব্যাপার খুব অদ্ভুত লেগেছে মেঘার। মেঘার হাত ধরেছে বলে লোকটাকে এত মারল শান। আজ অফিসের কোনো কাজেই মন বসছে না শানের। বারবার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। মেঘার জ্বরের কথা শুনে প্রচণ্ড খারাপ লাগছে শানের। কি হচ্ছে আমার সাথে? কেন আমি মেঘার কথা ভাবছি? কেন মনে হচ্ছে আমি যা করেছি ঠিক করছি না? আজ তো সরি বলতে চেয়েছিলাম, কিন্তু আজ তো এলো না। একটা কল করব, কল করে সরি বলবো। ঠিক আছে, একটা কল করি। শান কল ধরেছে ঠিকই, কিন্তু কোনো কথা বলতে পারেনি। না, এভাবে না, কাল আসলে বলবো। কিন্তু বলবো কি করে? মুখে নাকি লিখে? না না, লেখা যাবে না, মুখেই বলবো। লেখলে একটু বেশি দেখায়। একটা সহি বলা এত কঠিন জানা ছিল না। আজ মেঘা আগের চেয়ে সুস্থতায় আজ শানদের বাড়িতে এসেছে। সকলে খাবার টেবিলে বসে নাস্তা করছে। মেঘা আরশিকে খাওয়াই দিচ্ছে। কি রে ভাই, তৈরি হোস নি যে? অফিসে যাবি না? না আপু, আজ ভেবেছি অফিসে যাব না, বাড়িতে বসেই কাজ করব। তোর শরীর ঠিক আছে তো? হাতের ব্যথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি হাতের ব্যথার কথা শুনে মেঘার চোখ পড়ে শানের হাতের দিকে। এখন পর্যন্ত শানের হাতে মেঘার বেঁধে দেওয়া কাপড়টাই রয়েছে। তার মানে উনি হাতটা পরিষ্কার করেননি? কি যে করে কিছুই বুঝি না। এত উদাসীন কেন নিজের ব্যাপারে? ইস, কতটা কষ্ট পাচ্ছে মানুষটা। আপু, আমি ঘরে গেলাম, আমার জন্য কফিটা পাঠাও। মারিয়া, ভাইয়ের জন্য কফি বানাও তো। মা, আপু, আমরা বের হলাম। মা, আপু, আমরা বেরোলাম। ঠিক আছে, সাবধানে যাস। আপু, আমি কফিটা বানাচ্ছি। মারিয়া মনে হয় কোনো কাজে গেছে। না না মেঘা, তোমার শরীর ঠিক নেই, এই অবস্থায় রান্না করে যেতে হবে না। আপু, আমার কিছু হবে না, তুমি কফিটা করে দিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে কফিটা করে ভাইয়ের ঘরে দিয়ে এসো। আমি বরং মামিকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি, ব্যাংকে যাব, একটু কাজ আছে। তুমি আরশিকে দেখো। ঠিক আছে আপু, আমি সবটা সামলে নিব। ঠিক আছে, আসছি। মেঘা কফি নিয়ে শানের ঘরে গেল। আসতে পারি? কাম ইন। আপনার কফি। হ্যাঁ, রেখে যাও বলে মনে মনে ভাবে, এখন কি বলবো সরিটা? বলা কি ঠিক হবে? মুখে বলল, তুমি ফিরে আসছো? হ্যাঁ বলুন না। টাইপিং করতে পারো?
হ্যাঁ পারি, কিন্তু কেন? আমার কয়েকটা মেল টাইপ করে সেন্ড করতে হবে। ঠিক আছে, আমি একটু আসছি, আশিকে দেখে আসি ও কি করছে। ওকে। মেঘা আরশিকে পড়তে বসিয়ে শানের রুমে এসেছে। শান বলছে আর মেঘা টাইপিং করছে। একটু ফাস্ট কাজ করো। করছি, আপনি একটু আসতে বলেন তাহলেই তো হবে। আবার তর্ক করছো? ঠিক আছে করছি। ইমেল টাইপ করার সময় শান বেশ কয়েকবার মেঘার কাছে এসেছে। একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে চোখে চোখ রেখে মনের কথাগুলো পড়া যায়। এই মুহূর্তে ওদেরও তাই হয়েছে। শান সাহেব, টাইপিং করা শেষ? ইয়া আই নো। তাহলে আমি যাই? হ্যাঁ মানে না, না কিন্তু কেন? তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি? সরি, আই এম সরি। শানের মুখ থেকে সরি শুনে বড্ড অবাক হয় মেঘা। একদিকে ভালো লাগছে। কিন্তু কেন? আসলে ওই দিন অমন করাটা আমার ঠিক হয়নি। ঠিক আছে সমস্যা নেই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এই অনেক। শানের মুখ থেকে সরি শুনে ভালো লাগছে মেঘার। যখন কেউ তার ভুল বুঝতে পেরে মন থেকে ক্ষমা চায় তখন তাকে ক্ষমা করে দিতে হয়। মেঘাও তাই করেছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? ইয়া। আপনি হাতটা পরিষ্কার করেননি কেন? এমনি। এমনি কেন? সেই কৈফত তো আমি তোমায় দিব না। হাজব তো। মেঘা জানে শানের সাথে কথা বলে কোনো কাজ হবে না, তাই ঘর থেকে বেরিয়ে গেল। কোনো কথার জবাব না দিয়ে মেঘার হঠাৎ বেরিয়ে যাওয়াটাই বেশ অবাক হয়েছে শান। হঠাৎ করে কোথায় গেল মেঘা? কথাটা ভাবতেই মেঘা ঝড়ের গতিতে এসে যা করলো তা দেখে শান বুঝতে পারছে না কি বলা উচিত বা কি করা উচিত। মেঘা ফার্স্ট এড বক্স এনে জোর করে শানের হাত ধরে কাটা জায়গাটা পরিষ্কার করেছে। শান যতই হাত ছাড়িয়ে নিতে চাইছে মেঘা ততই জোর করে হাত ধরে রয়েছে। শান জানে এখন চেষ্টা করে কোনো লাভ নেই, অযথা চেষ্টা করছে। মেঘা ব্যান্ডেজ করেই ছাড়বে, তাই আর কিছু না বলে শান মেঘার দিকে আনমনে তাকিয়ে আছে। নিন, আপনার ব্যান্ডেজ করা শেষ। আমি কি বলছিলাম তোমায় আমার হাতে ব্যান্ডেজ করতে? না বলেননি, তবুও আমি করেছি, দরকার ছিল বলে। কে বলেছে আবার লাইফে ইনফেয়ার করতে? শুনুন, কথা না শুনলে আমি এমন কাজ আরো করব। আপনার কোনো সমস্যা? হোয়াট দ্য হেল? শানের রেগে যাওয়া দেখে দৌড়ে পালালো মেঘা। মেঘা চলে যাবার পর থেকে শান বারবার হাতের ব্যান্ডেজের দিকে তাকাচ্ছে। এই প্রথমবার মেঘা কোনো কিছুতেই জোর করলো। সেদিন যখন শান মেঘাকে রেখে চলে গিয়েছিল তখনও মেঘা জোর করে বলেনি বাড়ি পৌঁছে দিতে, কিন্তু ক্ষতস্থানে ব্যান্ডেজটা জোর করেই করেছে মেঘা। সত্যি বড্ড অদ্ভুত মেয়েটা, কখন কি করে বোঝা দায়। ব্যাংকের কাজ শেষ করে নাদিয়া আর মামি ফিরে এসেছে। মেঘা আরশিকে খাওয়ানো শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আপু তোমরা ফ্রেশ হও, আমি খাবার দিয়েছি। ঠিক আছে দাও। ভাই খেয়েছে? না, তোমাদের সাথে খাবো বলেছে। ঠিক আছে, ভাইকে ডাক দাও তাহলে। ঠিক আছে দিচ্ছি। মেঘা সকলকে খাবার বেড়ে দিচ্ছে। মেঘা, তুমিও আমাদের সাথে বসে পড়ো। না না আপু, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। পরে খেতে হবে না মেঘা, এখনই খেতে বসো। ভাইয়ের পাশে বসে পড়ো তাড়াতাড়ি। শানের পাশে বসে খেতে হবে ভেবে আত্মার পানি শুকিয়ে গিয়েছে মেঘার। তবুও শানের পাশে বসে চুপচাপ খাওয়া শেষ করে মেঘা। বিকেল হতে না হতেই সাগর আকাশ সকলে বাড়িতে হাজির। মেঘা, একটু চা করো, প্রচন্ড মাথা ধরেছে। আরে সাগর ভাইয়া, আপনারা যত তাড়াতাড়ি! হ্যাঁ, কত প্ল্যান করা বাকি আছে, তার জন্যই তো আজ তাড়াতাড়ি চলে এলাম। কিসের পরিকল্পনা ভাইয়া? আর বলো না মেঘা, তোমার বলা হয়নি, আর 10 দিন পর তো আশির জন্মদিন, তাই সব আয়োজন করতে হবে। বাহ, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ মেঘা, তোমারও কিন্তু আমাদের সাহায্য করতে হবে। হ্যাঁ স্যার, বলতে আমি সবটা সামনে নিব, চিন্তা করবেন আকাশ ভাই। সকলে মিলে জন্মদিনের সব প্ল্যান করলো। সব প্ল্যান করা শেষ, এবার কেবল প্ল্যান মতো কাজ করার পালা। পরের দিন থেকে সকলে কাজে লেগে পড়েছে। আজ নাদিয়া মেঘাকে নিয়ে বেরিয়েছে, জন্মদিনে যা যা সরঞ্জাম লাগবে তা কিনতে গিয়েছে। কেনাকাটা করে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। ততক্ষণে শান অফিস থেকে ফিরে এসেছে। আরে ভাই, তুই কখন এলি? এই তো মাত্র। তুই কষ্ট করে বাইরে গেলি কেন? আমায় বলতে পারতি, আমি সবকিছু এনে দিতাম। না ভাই, আমার কোনো অসুবিধা হয়নি, মেঘা ছিল তো আমার সাথে, ওই সবটা সামলে নিয়েছে। মেঘার নাম শুনে শান মেঘার দিকে আর চোখে তাকিয়ে আছে। কেবল শান নয়, মেঘাও আর চোখে তাকিয়ে আছে শানের দিকে। মেঘা যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্লান্ত তুমি। হ্যাঁ আপু, তুমিও যাও। হ্যাঁ যাচ্ছি। ভাই তুইও বরং যা, ফ্রেশ হয়ে নে,
আমি মারিয়াকে সবার জন্য চা করতে বলি। ঠিক আছে। শান ফ্রেশ হয়ে কাউকে না জানিয়ে বাইরে চলে যায়। মারিয়া, ভাইকে চাটা দিয়ে এসো তো। মেঘা মনে হয় আশিকে নিয়ে ছাদে গিয়েছে। আপামনি, ভাইয়া তো নাই ঘরে। কি? ভাই আবার এখন কোথায় যাবে? আমাকে তো কিচ্ছু বলে যায়নি। কি যে করে না ভাইটা। সন্ধ্যা হয়ে গিয়েছে, তবুও মেঘা নামেনি আরশিকে নিয়ে। এদিকে আকাশ আর সাগর অফিস থেকে ফিরে এসেছে। কিরে আপু, ভাইয়া কোথায়? আর বলিস না, হঠাৎ করে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছে। এদিকে কাল আরশির জন্মদিন, সেটা নিয়ে কথা বলতে হবে। এখনো পর্যন্ত মেঘাও নামেনি আরশিকে নিয়ে। কি যে করে। এই যে আপু চলে এসেছি। যাক, বাঁচা গেল। এখন শুধু ভাইয়ের আসার অপেক্ষা। কেন, উনি কোথায় গিয়েছেন? জানি না, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ও, চিন্তা করো না, উনি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই যেন হয়। আরে আকাশ ভাইয়া, সাগর ভাইয়া, আপনারা চলে এসেছেন। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি সকলের জন্য নাস্তা তৈরি করছি। একদম, আজকে স্পেশাল সন্ধ্যা হবে তাহলে। হ্যাঁ, এবার যা তোরা, ফ্রেশ হয়ে নে। যাচ্ছি আপু। যাচ্ছি আপু। মেঘা সকলের জন্য নাস্তা নিয়ে আসতে না আসতেই শান হাজির হলো। ওই তো ভাই চলে এসেছে। ড্রাইভার, ওগুলো এখানে রাখো। ভাই, কোথায় গিয়েছিলি তুই? এভাবে কাউকে কিছু না বলে চলে গিয়েছিস, এটা কি ঠিক বলতো? আপু, তুই মনে হয় ভুলে গিয়েছিস, আমি আরশির জন্মদিনের সবার জন্য কিছু না কিছু কিনি। হ্যাঁ, মনে আছে তো। ও আচ্ছা, এই জন্য বেরিয়ে গিয়েছিলি? তাও বলে যাবি তো। এত চিন্তা কেন করছিস বলতো? আবার সবাইকে গিফটগুলো দিয়ে দে। একে একে সকলকে গিফট দিল। নাদিয়া মনে মনে ভাবছে ভাইকে বলা উচিত ছিল মেঘার জন্য কিছু আনতে। ও তো আমাদের বাড়ির একজন হয়ে উঠেছে। কথাগুলো ভাবতে ভাবতে অবশিষ্ট গিফটের দিকে চোখ যায় নাদিয়ার। তাতে বড় করে মেঘার নাম লেখা। মেঘার নাম দেখে মুখের কোণে হাসির ফুটেছে নাদিয়ার। মেঘা, এটা তোমার, নাও। আমি এটা দিয়ে কি করবো আপু? কাল এটা পরে আসবে। ভাই প্রতি বছর এই দিনে সকলকে গিফট দেয়, আর তুমি তো আমাদের পরিবারের একজন, তাহলে নিতে সমস্যা কি? কিন্তু আপু। কোনো কিন্তু নয়, কাল তুমি এটা পরে আসবে, কেমন? ঠিক আছে আপু, আসবো। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। আর কাল বাসা ভর্তি অনেক গেস্ট আসবে, তাই মেঘাকে কাল সকাল সকাল আসতে বলা হলো। সারাদিন এত ঘোরাঘুরি কাজ করার পর মেঘা খুব ক্লান্ত ছিল, তাই প্যাকেটে কি আছে না দেখে ঘুমিয়ে পড়ল। আজ মেঘার খুব সকালে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হতে গেল মেঘা। প্যাকেটটা খুলতেই দেখে খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি রয়েছে। বাহ, শাড়িটা কত সুন্দর! বজ্রাকি সাহেব যার পছন্দ আছে বলতে হয়। মেঘা তাড়াতাড়ি তৈরি হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে গেল। যাওয়ার পথে আরশির জন্য গিফট কিনে নিয়ে গেল। মেঘা এখনো আসছে না কেন? চলে আসবে আপু, চিন্তা করিস না। হয়তো মেঘা চলে এসেছে। শুভ সকাল আপু, একটু দেরি হয়ে গেল, দুঃখিত। কোনো সমস্যা নেই। বাহ মেঘা, তোমায় তো কি মিষ্টি লাগছে। আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। তোমায় সত্যি খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু, এটা আশির জন্য। এটা আনার কি দরকার ছিল? ছিল আপু, আমার এত মিষ্টি একটা স্টুডেন্টের জন্য কিছু আনতেও তো হয়। হয়েছে, আর বলতে হবে না, বসো তুমি। মেঘাকে দেখার পর কয়েক মুহূর্তের জন্য শান কোথায় যেন হারিয়ে গিয়েছে। মেঘাকে এতটা সুন্দর লাগছে যে তা বলে বোঝানো যাবে না। নীল রঙে অসম্ভব সুন্দর লাগছে মেঘাকে। মেঘা খুব হালকা করে সেজেছে, তবুও তাকে সবার চেয়ে অন্যরকম লাগছে। খোলা চুল মেয়েদের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। মেঘাকেও খোলা চুলে দারুণ লাগছে। আরে আপু, আমাকে দাও, আমি বেলুনগুলো লাগিয়ে দিচ্ছি। না না মেঘা, তুমি শাড়ি পরে পারবে না, পরে যাবে। না না আপু, আমি পারবো, তুমি দাও আমাকে। নাদিয়ার কোনো কথা না শুনে মেঘা একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বেলুন লাগাতে ব্যস্ত। বেলুন লাগাতে লাগাতে মেঘা চেয়ারের একদম কোনায় চলে এসেছে, কিন্তু সেদিকে মেঘার কোনো খেয়াল নেই। বাকি বেলুনগুলো নেওয়ার জন্য পিছনে ফিরতেই মেঘা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে মেঘা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। মেঘা ভেবেছে মেঘার কোমর ভেঙে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে নিজেকে শানের কোলে আবিষ্কার করে। মেঘা শক্ত করে শানকে ধরে আছে। মেঘা শানের খুব কাছাকাছি এসেছে। আজ এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছে মেঘার। মেঘার হার্টবিট বেড়ে গিয়েছে। কি হলো হঠাৎ করে মেঘার হার্টবিট কেন বেড়ে গেল? মেঘা, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? হ্যাঁ আপু, আমি ঠিক আছে, আমার লাগেনি তো। আপু একটু শোন না। হ্যাঁ আসছি, দাঁড়া। মেঘা তুমি থাকো, আমি একটু আসছি। এত কেয়ারলেস কেন তুমি? আমি আসলে বুঝতে পারিনি।
তুমি কখনই কোনো কিছু বুঝতে পারো না। আজ যদি তোমার কিছু হয়ে যেত তখন? ক্ষমা করবেন, এমন আর হবে না। শানের সাথে কথা বলার সময়ও মেঘার হার্টবিট বেড়ে চলেছে। হঠাৎ ওনার সাথে কথা বলার সময় আমার হার্টবিট বেড়ে যাচ্ছে কেন? তখন ভয় পেয়েছিলাম, তাই হয়তো এমন হচ্ছে। মেঘা আরশিকে তৈরি করছে, কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হবে। প্রায় সকল গেস্ট চলে এসেছে। ভাই একটু দেখ তো আশির হলো কিনা। হ্যাঁ আপু, তুই থাক, আমি দেখছি। আসি বাবা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ফুলগুলো আমায় দিয়ে দাও এবার। না, আমি দেব না। মেঘা আরশির সাথে পেরে উঠছে না, তবুও চেষ্টা করছে আরশির কাছ থেকে ফুলগুলো নেওয়ার। আরশিকে বোঝাতে বোঝাতে মেঘা খেয়াল করেনি কখন শান এসেছে। শানকে দেখে আরশি একটা দৌড় দেয়। আরশিকে ধরতে গেলে শানের সাথে জোরে ধাক্কা খায় মেঘা। উফ, দেখে চলতে পারেন না? কি আমি দেখে চলতে পারি না নাকি তুমি পারো না? আমি তো আরশিকে ধরতে গিয়েছিলাম। আরে আরশি তো চলে গিয়েছে। আরশির পিছন পিছন যেতে গেলে মেঘা হঠাৎ করেই থেমে যায়। মেঘার শাড়ির আঁচলকেও ধরে রেখেছে, কিন্তু শান কেন মেঘার আঁচল ধরতে যাবে? না দেখে চিৎকার করাটা ঠিক নেই, তাই আদুকে শান আঁচল ধরেছে কিনা তা দেখার জন্য মেঘা পিছনে ফিরতেই দেখে শান ফোনে কথা বলছে, কিন্তু শানের ঘড়ির সাথে মেঘার আঁচল বেঁধে গিয়েছে। সেদিকে অবশ্যই শানের খেয়াল নেই, শান কথা বলায় ব্যস্ত। তাই মেঘা শানকে কিছু না বলে শানের পাশে গিয়ে ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়ানোর চেষ্টা করে। হোয়াট দ্য হেল? আসলে শাড়ির আঁচলটা আপনার ঘড়ির সাথে বেঁধে গিয়েছে, তাই। ওয়েট, চুপ করে দাঁড়াও, আমি খুলে দিচ্ছি, তুমি পড়বে না। মেঘা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। শান ঘড়ি থেকে আঁচলটা ছাড়িয়ে দিয়েছে। মেঘা এক দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে আছে। ভাই মেঘা কোথায় তোমরা? মেঘা এক দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে রয়েছে। আসছি আপু। নাদিয়ার ডাকে ঘোর কাটে ওদের। বাড়িতে লোক ভর্তি মানুষ, সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। এত লোকের মাঝে নিজের অজান্তেই শান যেমন মেঘাকে খুঁজছে, তেমনি মেঘাও শানকে খুঁজছে। মেঘা তুমি একটু আশিকে নিয়ে উপরে যাও, এত লোকজনের মাঝে মেয়েটা কিছুই খাবে না। ঠিক আছে আপু, আমি ওকে খাইয়ে নিয়ে আসছি। মেঘা আরশিকে নিয়ে উপরে চলে যায়। এদিকে বেশ অনেকক্ষণ ধরেই শান মেঘাকে খুঁজে পাচ্ছে না। আপু, আরশি কোথায় রে? মেঘা আশিকে নিয়ে উপরে গিয়েছে। ও আচ্ছা, তাই তো বলি, হঠাৎ করে মেঘা কোথায় গেল? মেঘা আরশিকে খাওয়ানো শেষ করে নিচে যেতে গেলে শান পথের মাঝে এসে দাঁড়ায়। এই সময় উনি এখানে কি করছেন? মেঘা এক দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে রয়েছে। আপা, আপনি এখানে কি করছেন? কেন, আমি কি এখানে আসতে পারি না? না, আপনার বাড়ি, আপনি যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারেন। তো নিচে কত গেস্ট এসেছে, তাদের চোখে এখানে এসেছে, তাই বললাম আর কি। হ্যাঁ, তুমি আসতে পারলে আমি কেন পারবো না? কথাগুলো বলতে বলতে মেঘার দিকে অগ্রসর হচ্ছে শান। শান যত বেশি মেঘার দিকে অগ্রসর হচ্ছে তত মেঘা পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছ যে? আপনি এগিয়ে আসছেন কেন? ভয় পাও আমাকে? না। সত্যি তাই? এই মুহূর্তে মেঘা আর কোনো কথা বলতে পারছে না। শান মেঘার খুব কাছে এসেছে, একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে। শান কাছে আসায় মেঘার হার্টবিট যেন আরো বেড়ে গিয়েছে। মেঘা চোখ বন্ধ করে শক্ত করে শাড়ি ধরে আছে। হঠাৎ করে শান মেঘার চুলগুলো খুলে দেয়। হঠাৎ করে চুলগুলো খোলাতে বেশ অবাক হয়ে শানের দিকে তাকিয়ে রয়েছে মেঘা। যার খোলা চলে অদ্ভুত এক সৌন্দর্য বিদ্যমান, সে কেন তাকে বেঁধে রেখেছে? শানের কোনো কথার জবাব দিতে পারছে না মেঘা, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে। এবার পারফেক্ট। হ্যাঁ, এই শাড়িতে তোমায় ওটা তো খারাপ লাগছে না। খারাপ না, ভালোই। ধন্যবাদ। নিচে এসো, সবাই ওয়েট করছে। আর হ্যাঁ, খোলা চলেই ঠিকও খারাপ লাগে না। শান চলে যাবার পর থেকেই শানের কথাগুলো খুব ভাবাচ্ছে মেঘাকে। হঠাৎ করে কি এমন হলো যে বজ্রাগী লোক এমন ব্যবহার করছে? পার্টি শেষ হতে হতে প্রায় রাত হয়ে গিয়েছে। এত রাতে মেঘাকে একা যেতে দিবে না নাদিয়া। আরে আপু, চিন্তা করিস না, আমি মেঘাকে দিয়ে আসছি। সাগর ড্রপ করে দিতে চাইলে শান বাধা দেয়। সাগর, তুই বরং বাড়িতে রেস্ট কর, আমি মেঘাকে ছেড়ে দিয়ে আসি। আর আমার নিজেরও একটা কাজ আছে, তো তোকে আর কষ্ট করতে হবে না। না না ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। তোর দুইবার করতে কষ্ট হতে তুই বরং যা, আমি মেঘাকে ছেড়ে দিয়ে আসছি। বললাম তো আমার কোনো সমস্যা নেই, তুই বাড়িতে থাক। সাগর আর কথা বাড়ায় না, জানে শান যখন একবার না বলে দিয়েছে তখন হ্যাঁ করানো যাবে না। কিন্তু মেঘাকে নিয়ে একা বের হবার সুযোগ মিস হওয়াটা ঠিক মানতে পারছে না সাগর। শান খুব জোরে গাড়ি ড্রাইভ করছে। শান যখন খুব বেশি রেগে থাকে তখন খুব জোরে ড্রাইভ করে। কি হচ্ছে আপনার? ঠিক আছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি,
এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? তোমাকে কে বলেছে সাগরের সাথে বাসায় ফেরার জন্য রাজি হতে? আমি তো কিছু করিনি আপু। হোয়াট দ্য হেল? আবার কথা বলছো? তুমি সাগরের আশেপাশেও থাকবে না। গড ইট। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আসলেই বুঝতে পারো না, নাকি বুঝেও বুঝতে চাও না? তা আমি বুঝে উঠতে পারি না। শানের ব্যবহারগুলো খুব অদ্ভুত লাগছে মেঘার কাছে। সাগরের সাথে যদি আসে তাতে শানের কি? বা শান কেন চাইছে না সাগর ওকে ড্রপ করে দিক? কেনই বা মেঘাকে আজ স্বেচ্ছায় ড্রপ করে দিতে এলো শান? তোমার বাড়ি এসে গিয়েছি। ও হ্যাঁ, সাবধানে যাবেন। সারা রাত মেঘার ঘুম হয় না, কেবল শানের কথা মনে পড়ছে। শানের খোলা চুল পছন্দ। কি করে সম্ভাবনার মতো একজন বদরাগী লোক এমন অদ্ভুত কথা বলতে পারে? রাতে ঘুম না হওয়ায় আজ অনেক সকালে উঠেছে মেঘা। আজ মাকে নাস্তা বানানোর কাজে সাহায্য করে নাস্তা করে বেরিয়ে যায় মেঘা। শান অফিসের জন্য বের হচ্ছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। শান অফিসে যাবে তাই শান নিজেই দরজা খুলতে চায়। দরজা খুলতেই কোথাও যেন শানের চোখ আটকে যায়। আজ মেঘাকে অন্যরকম লাগছে। আগে মেঘা সবসময় চুলগুলো বেঁধে রাখতো, কিন্তু আজ চুলগুলো ছাড়া। এলো চুলে বেশ মানিয়েছে মেঘাকে। আরে মেঘা, চলে এসেছো? শুভ সকাল নাদি আপু। শুভ সকাল। এসো, ভিতরে এসো। মেঘা চলে গেলেও শান দাঁড়িয়ে আছে। কিরে ভাই, অফিসে যাবি না? হ্যাঁ, আমি আসছি আপু। আপু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, ভাইয়ের খাবার দিব কিন্তু ড্রাইভার এসে এখনো পৌঁছায়নি। ভাই তো আবার বাহিরের খাবার খেতে পারে না। কি যে করি। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, আমি তো আছি। তুমি অফিসের ঠিকানা দাও, আমি দিয়ে আসছি। তুমি যাবে অফিসে, তাও আবার ভাইয়ের? হ্যাঁ, তো কি হয়েছে? ও, ও যে রাগী, যদি কিছু বলে তোমায়। ওটা আমার ওপর ছেড়ে দাও আপু, আমি সামলে নিব। তুমি বরং ঠিকানাটা দাও, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। শান অফিসে প্রচণ্ড রেগে রয়েছে। কয়েকদিন অফিসে আসেনি, সব কিছুতে সমস্যা দেখা গিয়েছে। সবাই কাজে ফাঁকি দিয়েছে। একটা ফাইল দেখে তো শান নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। দেওয়ালের সাথে হাত ঘুরিয়ে বাড়ি দিয়েছে, কিন্তু শাল খেয়াল করেনি দেওয়ালে প্যারেক লেগেছিল। অসাবধানতাবশত ওটা শানের হাতে ঢুকে গিয়েছে, কিন্তু শান এখন পর্যন্ত হাতে ব্যান্ডেজ করেনি। ইয়া, শান চৌধুরী বলছি। স্যার, একজন আপনাদের সাথে দেখা করতে এসছে। বলো, আমি এখন কারোর সাথে দেখা করব না। বলছি স্যার, বাড়ছে, কারোর কথাই শুনছে না। ওকে পাঠাও। আসবো? কামিন। বলে ভাবতে লাগলো। কণ্ঠটা খুব পরিচিত লাগছে। কেন মনে হচ্ছে মেঘা আমার আশেপাশে আছে। শুনছেন? মেঘা, তুমি এখানে? হ্যাঁ, আপনার খাবার নিয়ে এলাম। আমি একটাবারও বলেছি আমার জন্য খাবার নিয়ে আসতে? আগে না, কিন্তু আমি এনেছি। কেন এনেছি তারপরে বলি, এখন খেয়ে নিন। বললাম তো খাবো না। এক কথা বারে বারে কেন বলো? আরে আপনার হাতে কি হচ্ছে? নাথিং, আমি ঠিক আছি। আরে আপনি ঠিক নাই, কত রক্ত পড়ছে, আপনি দেখছেন? না, দেখিনি, দেখতেও চাই না। তুমি যাও এইখান থেকে। দেখুন, আপনার যা রাগ দেখান, কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন। মেঘা শানের কোনো বারণ না শুনে ফার্স্ট এড বক্স এনেছে। যদিও শান কিছুতেই হাতে ব্যান্ডেজ করতে দিবে না, তবুও মেঘা জোর করে হাতে ব্যান্ডেজ করেছে। কি করে এমন হলো বলুন তো? সেটা তোমায় না জানলেও চলবে। এখন আসতে পারো। আমি তো আপনাকে না খাইয়ে যাব না। হোয়াট দ্য হেল? শান যতই বকাবকি করুক না কেন, যেদিকে খেয়াল নেই মেঘার। শানের যা হাতের অবস্থা তাতে নিজের হাতে খাওয়ার অবস্থায় নেই শান। তাহলে কি করে খাবারটা খাবে শান? হ্যাঁ করুন। হোয়াট? হ্যাঁ করুন। আর ইউ পে? কথাটা শেষ না করতেই মেঘা শানের মুখে খাবার দিয়ে দিল। ক্ষমা করবেন, আমি আপনার কোনো কথাই শুনবো না, তাই বাধ্য হয়ে আমি আপনাকে এমন করেই খাইয়ে দিলাম। আমি জানি আমার এটা করা ঠিক হয়নি, তবু আপনার শরীরের কথা ভেবে এটা আমাকে করতেই হতো, তাই করেছি। হোয়াট দ্য হে? খাবারটা শেষ করে অতঃপর যা যা বলতে ইচ্ছে বলবেন। শান মেঘার সাথে আর কথা বাড়ায় না, বরং মেঘার কাছ থেকে অনেক বেশি অবাক হচ্ছে। মেঘা ওকে খাওয়ানোর জন্য এতটাই ব্যস্ত যে ওর কোনো রাগ চিৎকার কোনোটাকেই পাত্তা দিচ্ছে না মেঘা। মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে শান। আপনার খাওয়া শেষ, আমি এখন আসছি। 1 মিনিট। কি হলো আবার? ভেবেছিলাম বকবেন না, কিন্তু এখন সত্যি সত্যি বকবে মনে হচ্ছে। থাক, একটু বকা খেলে কিছু হবে না, মানুষটা তো খেয়েছে তো। কি হলো? বিড়বিড় করে কি বলছো? কোথায়? কিছু না তো। বলুন, কি বলবেন আপনি? দুপুরে খেয়েছো তুমি? শানের মুখ থেকে এমন কথা শুনে ভেবাচিকা খেয়েছে মেঘা। এই মুহূর্তে হঠাৎ করে শান এমন কথা বলবে ভাবতেও পারেনি মেঘা। কি হলো? কি বলছি, খেয়েছো তুমি?
আর না মানে আসলে কি না মানে আসলে আসলে করছো? না, বাসায় যে খাবো। হোয়াট? মেঘার কথা শুনে শান রেগে গিয়ে মেঘার 2 হাত শক্ত করে চেপে ধরে আছে। হোয়াট দ্য হেল? আমাকে জোর করে খাওয়াও? তুমি নিজে না খেয়ে বসে আছো? আমার শরীর খারাপ করবে, তোমার করবে না? কি মনে করো নিজেকে? এমন একটা কথায় শান এতটা রেগে যাবে ভাবতে পারেনি মেঘা। কি হলো, চুপ করে আছো কেন? না মানে আসলে চলো। কি? কথা না বলে চলো। গাড়িতে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে মেঘা যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু শান কোনো প্রশ্নের জবাব দেয়নি। আমি আপনাকে সেই কখন থেকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি আমরা, কিন্তু আপনি বলছেনই না। একটু চুপ করে বসবে তুমি? কোথায় যাচ্ছি গেলে দেখতে পারবে। শান মেঘাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। এ বাবা, কত বড় রেস্টুরেন্ট! তো আমায় এখানে কেন নিয়ে এলেন? বলো কি খাবে? আমি আমি কেন খাবো? বুঝেছি তুমি কোনো কাজের না। শান ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করেছে। ওয়েটার খাবার দিয়ে গেলেও মেঘা চুপচাপ বসে আছে। এখানে বসে থাকতে আসিনি, খাবারটা খাও। আমি তো বাসায় যেয়ে খেতাম। ইউ নো হোয়াট, তুমি বড্ড কথা বলো। চুপচাপ খাওয়া শুরু করো। মেঘার খাওয়া শেষ হলে শান মেঘাকে নিয়ে বাড়ি ফেরে। কি মেঘা, এত দেরি হলো যে? সেই কখন? ভাই, তোর হাতে কি হয়েছে? কাটলো কি করে? ও কিছু না, আমি ঠিক আছি। হাত কাটলো কি করে? তেমন কিছু না, এমনি জাস্ট কেটে গিয়েছে। ঠিক মতো হাতে ব্যান্ডেজ করেছিস? হ্যাঁ, মেঘা করে দিয়েছে। ঠিক আছে, যা রেস্ট কর। শান ঘরে ফোনে কথা বলছে। কাটা হাত নিয়ে টাইপিং করা অসম্ভব, তবুও চেষ্টা করছে। আরে কি করছেন আপনি? আপনার হাতে তো ব্যথা, কি করছেন আপনি? তুমি এখানে কি করছো? আমি তো চা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি এটা কি করছিলেন? বোকা বোকা কথা বলো না, আমার কাজ করতে হবে। কে? এই অবস্থায় কাজ? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, বিরক্ত না করে যাও। না, যাব না। এই হাত নিয়ে আপনি টাইপিং করতে পারবেন না, তাছাড়া আপনি আমায় বলুন, আমি করে দিচ্ছি। না, লাগবে না। কি রে ভাই, রাগ করছিস কেন? আর বলো না আপু, ওনার হাতে ব্যথা, তাও কষ্ট করে টাইপিং করার চেষ্টা করছে। বলছি আমি করে দিই না, কে শুনে কার কথা? কটকট করে রাগ দেখাচ্ছে। ভাই, মেঘা তো ঠিক কথাই বলেছে, তুই বল, ও করে দিবে। নাদিয়ার কথায় আর না করতে পারেনি শান। শান বলছে আর মেঘা টাইপিং করছে। মেঘা শান একে অপরের খুব কাছে। কখনো বাতাসে মেঘার চুলগুলো উড়ে শানের মুখে যাচ্ছে, আবার কখনো পেপার বা ফাইল পড়ে গেলে দুজনেই তুলতে যেয়ে একে অপরের কাছে যাচ্ছে। মেঘার চাহনিতে যেন এক অদ্ভুত মায়া রয়েছে। শান যতবার মেঘার চোখে চোখ রেখেছে ততবারই কোথায় যেন হারিয়ে গিয়েছে। শানের আগে কখনো এমন হয়নি, তবে মেঘার ক্ষেত্রে এমন হয় শানের। জীবনের কিছু অদ্ভুত অনুভূতি থাকে যা সহজে কাউকে বলে বোঝানো যায় না, হয়তো কোনো দ্বিধা থেকে বা বিপরীত মানুষ যদি না বোঝে সেই ভয়ে। তবে এই অদ্ভুত অনুভূতি তখনই প্রাণ পায় যখন একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারবে বা একে অপরকে ভালোবাসবে। শানের প্রতি মেঘার অনুভূতি কি আদৌ শান বুঝতে পারবে, নাকি শানের এই খোলসের আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত অনুভূতি কি আদৌ বুঝতে পারবে মেঘা? মেঘা কি পারবে এই খোলসে থাকা শানকে এক নতুন শানে আনতে? আর শানের এই খোলসের মাঝে থাকার কারণ অজানা মেঘার। শানের জন্য কফি নেওয়ার জন্য নিচে নামে মেঘা। সেটা নিতে এসে দেখে নাদিয়া ডিনারের জন্য রান্না করছে। নাদিয়ার সাথে হাতে হাতে সাহায্য করার জন্য মেঘা রান্নাঘরে রয়ে যায়। তখনই শানের হাত কি করে কাটলো, কি করলো ব্যান্ডেজ, প্রশ্নগুলো করায় মেঘা প্রথম থেকে সবকিছু বলে নাদিয়াকে। হঠাৎ করে নাদিয়ার কিছু কথা শুনে যেন থমকে যায় মেঘা। একটা মানুষ কতটা কষ্ট পেলে নিজেকে গুটিয়ে ফেলে, তা শানকে না দেখে বোধহয় জানা হতো না। জানো, মেঘা তো সেদিনের পর থেকে ভাই এমন হয়ে গিয়েছে। কোনোদিন আপু কি হয়েছিল? ভাই তখন খুব ছোট, আমার বয়সও তেমন বেশি নয়। আমরা সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। সন্ধ্যায় হোটেলে ফেরার পথে অজানা কিছু মানুষ এসে আমার বাবার উপর হামলা চালায়। বাবার এই অবস্থা দেখে মা নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই বাবাকে বাঁচাতে যায় মা। কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে মাও মারা যায়। আমি কোনো রকম ভাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসি। বড় মামা মামিকে ফোন করে সবটা বলি। মামা মামি যেয়ে আমাদের নানু বাড়িতে নিয়ে যায়। ছোট থেকেই সকলের আদরের ছিলাম। এরপর থেকে নানু বাড়িতেই বড় হয়ে ওঠা। ওই দিনের ঘটনার পর ভাই পুরো চুপ হয়ে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, একা একাই থাকতো। ওর স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়। এরপর থেকে আমি ওর সব।
আমি নিজের হাতে করে একটু একটু করে ওকে বড় করি। ওর পৃথিবী আমি ছাড়া আর কেউ নেই। জানো তো, আমার ভাই বদরাগী, কিন্তু মনের দিক থেকে ও খুবই ভালো। নাদিয়ার কথাগুলো শুনে শুনে কখন যে নিজের চোখ দিয়ে পানি অঝরে ছড়ছে জানে না মেঘা। শানের কষ্টের কথা শুনে অসম্ভব কষ্ট হচ্ছে মেঘার। মেঘা কোনো কিছু না ভেবে নাদিয়াকে জড়িয়ে ধরে। নাদিয়াও নিজেকে ঠিক রাখতে পারে না। এতদিন পর কাউকে মনের কথা বলে একটু হলেও হালকা লাগছে নাদিয়ার। জানো তো মেঘা, যখন খুব বেশি মন খারাপ থাকে তখন নিজের আপন মানুষের সাথে মন খুলে কথা বলে না, তাকে জড়িয়ে ধরে কাঁদলে মন একটু হলেও শান্ত হয়। জানো তো মেঘা, তোমায় কেন জানি আমার খুব আপন মনে হয়। তুমি তো আমার ছোট বোনেরই মতো, তাই না বলো? তুমি যবে থেকে এসেছো সবে থেকে আমাদের পরিবারটাকে নিজের মনে করে আছো। অল্প দিনেই সবাইকে আপন করে নিয়েছো। তুমি অনেক ভালো মেয়ে মেঘা। কেবল আমি নয় আপু, তুমিও খুব ভালো। আসলে আমি মেঘা পুরো কথাও শেষ করতে পারল না। কিসের যেন একটা শব্দ হলো। মেঘা, কিসের একটা শব্দ হলো না? হ্যাঁ, শান সাহেবের রুম থেকে এলো মনে হয়। ভাই ঠিক আছিস তো? চলো আপু, গিয়ে দেখি। শানের রুমে যেয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শানের রুমে ঢুকতেই দেখে শান বিছানার পাশে পড়ে আছে। শানের এমন অবস্থা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কেউ। শানের এমন অবস্থা দেখে শান্ত থাকতে পারেনি মেঘা। শানের নাম ধরে চিৎকার করে ছুটে যায় শানের কাছে। ভাইয়ের কি হলো এমন? ভাই তো চোখ খুলছে না। মেঘা, তুমি তো ভাইকে ঠিক দেখে গেছো, তাই না? হ্যাঁ আপু, উনি একদম ঠিক ছিল, কিন্তু কি করে এমন হলো জানি না আমি। মেঘা বলো, আমার ভাইয়ের কিছু হবে না তো, তাই না? না, ওনার কিছু হবে না আপু, কিছু হতে পারে না। আকাশ ফোন করতে গিয়েছে ডাক্তারকে, এখনই ডক্টর চলে আসবে, তারপর সব কিছু ভালো হয়ে যাবে। ওই তো ডক্টর চলে এসেছে আপু। ডক্টর দেখেছে শানকে। ডাক্তার সব কিছু ঠিক আছে তো? ইয়া, বাট ওনার অবস্থা ভালো না। প্রেশার ফল করে জ্ঞান হারিয়েছেন মিস্টার চৌধুরী। উনি মনে হয় অনিয়ম করেন। এমন করা যাবে না। কয়েকদিন একদম রেস্টে থাকতে হবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, নাহলে ওনার যে কোনো ক্ষতি হতে পারে। না, ওনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আমরা সবাই আছি ভাইকে দেখার জন্য। আমি ঘুমের ওষুধ দিয়েছি ওনাকে, বিরক্ত করবেন না। রেস্ট নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আকাশ, ওনাকে নিয়ে যা। হ্যাঁ আপু। শানের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না মেঘা। সবকিছু আমার জন্য হয়েছে, কেন আমি তখন নিচে গেলাম আপু? নিজেকে দোষী ভেবো না মেঘা, এখানে তোমার কোনোই দোষ নেই। শান্ত হও। আমি পারছি না শান্ত হতে। মানুষ কতটা কষ্ট পাচ্ছে আপু। আমিও পারছি না শান্ত হতে। এমন একটা অবস্থায় বাড়িতে কেউ নেই। মামা মামি একটু বাড়িতে গিয়েছে, তোমার ভাইয়া অফিসের কাজে বাহিরে গিয়েছে। আমি কি করে কি করব বুঝতে পারছি না। আপু চিন্তা করো না, আমি আছি তো। আমি বাসায় করে ফোন করে বলে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি থাকবে আমার সাথে? বাসায় কিছু বলবে না? আমাকে বোন বলো তো, তোমায় একা ছেড়ে গেলে আমি সারা রাত ঘুমাতে পারবো না। আমি আছি তো আপু, উনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আছি। মাঝরাত পর্যন্ত নাদিয়া শানের পাশে থাকলেও মাঝরাতে আরশির ঘুম ভেঙে যাওয়ায় কান্নাকাটি শুরু করে। আপু তুমি যাও আশির কাছে, আমি ওনার কাছে আছি, আমি সবটা সামনে নিব। পারবে তো? হ্যাঁ পারবো, তুমি যাও। ঠিক আছে, দরকার হলে ডেকো আমায়। ঠিক আছে আপু। মেঘা সারা রাত শানের পাশে বসে ছিল। শানের এমন অবস্থা কিছুতেই সহ্য করতে পারছে না মেঘা। সারা রাত দু চোখের পাতা এক করেনি মেঘা। ভোরের দিকে ঘুম ভাঙে শানের। ঘুম ভাঙলে কারো নিঃশ্বাস অনুভব করে। পাশে তাকাতেই দেখে মেঘা ঘুমিয়ে আছে। বাইরে আবছা আলো মেঘার মুখে এসে পড়ছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘা সারা রাত ঘুমায়নি, কান্নাকাটি করেছে। তবে আবছা আলোয় ঘুমন্ত মেঘাকে আরো বেশি মিষ্টি লাগছে। ঘুমন্ত অবস্থায় মেয়েদের একদম মায়াবতী লাগে। মেঘাকেও লাগছে। এভাবে মেঘাকে দেখতে বেশ লাগছে শানের। শান একটু উঠে বসার চেষ্টা করতেই মেঘার ঘুম ভেঙে যায়। আপনার ঘুম ভেঙে গিয়েছে? এখন কেমন লাগছে? ঠিক আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি আমায় ডাকেননি কেন? ইচ্ছে করেনি, ঘুম ভাঙাতে তাই। আসলে কখন যে চোখ লেগে গিয়েছে খেয়াল করিনি। ভালোই তো হয়েছে, না হলে তোমার এই মায়াবতী মুখ কি আর দেখতে পারতে আলো? আপনি একটু বসুন, আমি আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। লাগবে না, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি বাড়ি যাওনি? আপনাকে এই অবস্থায় ছেড়ে আমি কি করে যাই বলুন তো? আপনি বসুন, আমি আসছি। আমি খাবো না। আমি মোটেই আপনার কথা শুনছি না। খাওয়া দাওয়া না করতে করতে আপনার এমন অবস্থা হয়েছে। আপনি জানেন কতটা ভয় পেয়েছিলাম? কোনো ধারণা আছে আপনার? যাই হোক,
এখন আপনাকে বলে লাভ নেই। কথাগুলো বলেই মেঘা চলে যায় নিচে। মেঘা যাবার পর থেকে মেঘার কথাই ভেবে চলেছে শান। কেন এমন হচ্ছে আবার? শান চৌধুরী কখনোই কাউকে নিয়ে ভাবেনি, কিন্তু আজ কেন আমি মেঘার কথা ভাবছি? কেন মেঘা আমার পাশে থাকলে মনে হয় আমি ভালো আছি? কেন মেঘা আমার পাশে থাকলে আমি শান্তি পাই? কেন এখন মেঘার কথা গুরুত্বই আছে আমার কাছে? কেন আমি পারি না মেঘার কথা ফেলতে? কি হয়েছে আমার? আমি কি একটু বেশি ভাবছি মেঘাকে নিয়ে? না, এটা হতে পারে না। শান চৌধুরী কখনো কাউকে নিয়ে ভাবতে পারে না। শান, কে? আমাকে চিনতে পারছো না? আমি মেঘা। তুমি তো নিচে গিয়েছো, এলে কখন? মন দিয়ে কাউকে নিয়ে ভাবতে চাই না, তখন কি তাকে না ভেবে থাকা যায়? যায় না। তোমার মন আমাকে নিয়ে ভাবে। তুমি যতই খোলসে থাকো না কেন, তোমার মন আমাকে ভাববে। তুমি যদি চাও আমি চলে যাব, পারবে তো আমার ছেড়ে থাকতে? কথাগুলো বলতে বলতে মেঘার অন্ধকারে হারিয়ে গেল। না মেঘা, তুমি যাবে না। না। শান সাহেব, কি হয়েছে? এমন করছেন কেন আপনি? আপনার শরীর খারাপ করছে? মেঘা তুমি? হ্যাঁ আমি তো আপনার খাবার আনতে গিয়েছিলাম, আপনি এমন করছেন কেন? শান কোনো কথা না বলে মেঘাকে জড়িয়ে ধরে। মেঘা, আমাকে ছেড়ে যেও না কোথাও। শানের কাণ্ড দেখে বেশ অবাক হয়েছে মেঘা, তবুও শানের মাথায় আলতো করে হাত রাখে মেঘা। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, এখন খাবারটা খেয়ে নিন। শানের ব্যথা হাত দিয়ে খেতে কষ্ট হবে বলে মেঘা নিজেই শানকে স্যুপটা খাওয়াই দেয়। মেঘা, তুমি সারা রাত জেগেছিলে, এখন তোমার একটু রেস্ট করার দরকার। না না, আমি ঠিক আছি আমা। মেঘা ভাই, তোর ঘুম ভেঙেছে কখন? এখন কেমন লাগছে? মেঘা, আমায় ডাকোনি কেন? তুমি সারা রাত ঘুমাওনি, তখন মাত্র ঘুমিয়েছ, তাই আর ডাকিনি। তুমি চিন্তা করো না আপু, আমি অনেকে স্যুপ খাইয়ে দিয়েছি। আমি তো তাও ঘুমিয়েছি, কিন্তু তুমি তো একটুও ঘুমাওনি। যাও একটু রেস্ট করো। না আপু, আমি ঠিক আছি, তুমি এখানে থাকো, আমি নাস্তাটা তৈরি করি। না মেঘা, কোনো দরকার নেই, ওটা মারিয়া করে নিবে। তুমি রেস্ট করো, না হলে শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত বলছো, আমি বাসায় যেতে ফ্রেশ হয়ে তারপর আসছি। ঠিক আছে। কোনো দরকার হলে ফোন করো কিন্তু আমায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সকাল 7টায় বাড়িতে যায় মেঘা। কি রে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ শান সাহেব, একটু সুস্থ, আমাকে আবার যেতে হবে। আবার? হ্যাঁ, ফ্রেশ হয়ে তারপর আবার যাব। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। শান সচরাচর সাদে যায় না, তবে আজ হঠাৎ করেই শান সাদে বসে বসে বই পড়ছে। আজকের আবহাওয়াটা বেশ চমৎকার, বাতাস বইতে শুরু করেছে, হয়তো বৃষ্টি হবে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। আর শানের বৃষ্টিতে ভিজতে বড্ড বেশি ইচ্ছা করছে। শান বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাদের খুব কাছে চলে গিয়েছে। হঠাৎ করে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। আপু, মেঘা বাঁচাও আমাকে। শানের চিৎকার শুনে ছুটে যায় মেঘা, কিন্তু উপর থেকে শানকে দেখতে পায়নি কেউ। তবে কি শান সত্যি? না, শানের এমন করে হারিয়ে যাওয়া কিছুতেই মানতে পারছে না মেঘা। মেঘা নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে চিৎকার করে শানকে ডাকতে, কিন্তু পারছে না। তবুও প্রাণপণে চেষ্টা করছে শানকে ডাকার। শান সাহেব। কি হয়েছে মেঘা? এমা, এত ঘুমাচ্ছিস কেন? কান্না করছিস কেন? কি হয়েছে বাবা, বল আমাকে। মা 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 শান সাহেব কোথায়? মেঘা, এখানে শান কোথা থেকে আসবে? উনি তো। তুই কি কোনো দুঃস্বপ্ন দেখেছিস? ওটা স্বপ্ন ছিল, উনি ঠিক আছে তো? কি রে, কি ভাবছিস? না মা, কিছু না, আমাকে এখন যেতে হবে। এখন মানে কি? এই তো একটু আগেই এলি, সবে একটু শুয়েছিলি, তাও হঠাৎ করে চিৎকার করে উঠলি। কি হয়েছে তাও বললি না, খাবারটাও খেলি না। না মা, সময় নেই, তুমি আর বাবা সাবধানে থেকো। ঠিক আছে, সাবধানে যাস। মেঘা ঝড়ের গতিতে যেতে চাইলেও পারছে না। আজ যেন পথটা বিশাল মনে হচ্ছে মেঘা। যতই চাইছে তাড়াতাড়ি এই পথে শেষ হোক, তবুও যেন শেষ হচ্ছে না। অতিরিক্ত চিন্তিত বা অতিরিক্ত ভয় থাকলে প্রতিটি মুহূর্তকে বিশাল বলে মনে হয়। মনে হয় সময় যেন যাচ্ছে না, কোনো এক কাটা তারে যেন আটকে গিয়েছে সময়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে চৌধুরী বাড়িতে উপস্থিত হয় মেঘা। মারিয়া গেট খুলতেই মেঘা ছুটে যায় শানের রুমে। শান তখন ঘুমোচ্ছে আর নাদিয়া শানের পাশে বসে আছে। হঠাৎ করে এমনভাবে মেঘার ছুটে আসা দেখে বেশ ঘাবড়ে যায় নাদিয়া। মেঘা, তুমি সব ঠিক আছে তো? তোমার চোখ মুখের একই অবস্থা, তুমি এত ঘামছো কেন? শানকে দেখে মেঘা যতটা শান্তি পেয়েছে, তার চেয়ে বেশি ভয় পেয়েছে ওই স্বপ্নটা দেখে। ভয়ে মেঘার হাত পা এখনো কাঁপছে।
মেঘা কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? মেঘা নাদিয়ার কোনো কথার উত্তর দিতে পারছে না। হঠাৎ করে নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মেঘা। হঠাৎ করে মেঘার কান্না করা দেখে নাদিয়া সত্যি ভয় পেয়ে যায়। তবুও মেঘাকে কোনো প্রশ্ন করেনি। মেঘাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিয়েছে। বেশ কিছুক্ষণ পর শান্ত হয়েছে মেঘা। মেঘা চুপচাপ নাদিয়ার পাশে বসে আছে। মেঘা কি হয়েছে তোমার? এখন বলো তো। নাদিয়াকে মেঘা সবটা খুলে বলে। মেঘা, ওটা একটা স্বপ্ন ছিল। ভাই তো ঠিক আছে, তুমি তো নিজেই দেখেছো ভাই একদম ঠিক আছে। সারা রাত ঘুম হয়নি, অনেক বেশি চিন্তা করেছো, তাই এমন দেখেছো। তাই হয়তো হবে। হ্যাঁ, তুমি বসো ভাইয়ের কাছে। বাসায় যেয়ে তো কিচ্ছুটি মুখে দাওনি। আমি খাবার আনছি, মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ভয় পেয়েছো। মেঘা কোনো কথা বলে না, কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। যদিও নাদিয়া মেঘাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই যে শান ঠিক আছে, কিন্তু গতকালের ঘটনার পর থেকে নাদিয়ার ভিতরেও এক প্রকার ভয় কাজ করছে। তারপর মেঘার দেখা স্বপ্ন, বেশ অস্থির লাগছে নাদিয়ার। মেঘাকে খাবার খাওয়াই দিয়ে বেরিয়ে যায় নাদিয়া। বাড়িতে কাউকে কিছু বলে যায়নি, কেবল মেঘাকে শানের কাছে থাকতে বলে গিয়েছে। মেঘা শানের পাশে চুপ করে বসে আছে। এক মুহূর্তের জন্য শানকে ছেড়ে কোথাও যাচ্ছে না। ওই স্বপ্ন দেখার পর থেকে মেঘার ভয় যেন বেড়ে গিয়েছে। মেঘা কিছুতেই ওই স্বপ্ন বলতে পারছে না। শানের সেই চিৎকার, হঠাৎ করে অন্ধকারে তলিয়ে যাওয়া, না আর ভাবতে পারছে না। মেঘা, না, আমি আপনাকে কোথাও যেতে দিব না। মেঘা কি হয়েছে তোমার? কাকে কোথাও যেতে দিবে না? শানের ডাকে ঘোর কাটে মেঘার। ও, আপনার ঘুম ভেঙে গিয়েছে? হ্যাঁ, বাট তোমার কি হয়েছে? কোথায় কিছু না তো। মেঘা, কি লুকাচ্ছ আমার থেকে? কোথায় কিছু না তো, আপনি থাকেন, আমি আসছি। মেঘা, আর ইউ ওকে? শুনুন, আমি না আসা পর্যন্ত আপনি কোথাও যাবেন না, বিছানা থেকে উঠবেনও না। বাট মেঘা, আমি যা বলছি তাই, আমি আসছি। মেঘার এমন কাণ্ড দেখে বেশ অবাক হচ্ছে শান। মেঘাকে মোটেও ঠিক লাগছে না শানের। মেঘার চোখে মুখে ভয়ও স্পষ্ট। কিন্তু কি হয়েছে মেঘার? মেঘা খাবার নিয়ে ঘরে এলেও মেঘাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে। মেঘা শানকে খাওয়াই দিচ্ছে ঠিকই, বাট তখন থেকে কি যেন একটা ভেবেই চলেছে। মেঘা, মেঘা, হ্যাঁ, কি হয়েছে তোমার? কোথায় কিছু না তো, আমি ঠিক আছি। তোমার চোখ মুখ দেখে তো বোঝাই যাচ্ছে কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। মেঘা, তুমি কি গতকাল রাতের ব্যাপার নিয়ে ভাবছো? মেঘা, যদি ওটা নিয়ে ভাবো তো আমি বলবো ভাবার কিছুই নেই, আমি ঠিক আছি। আমি তো আর মরে চাইনি। মরে যাবার কথা শুনেই চমকে ওঠে মেঘা। চুপ, একদম চুপ। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কি আবল তাবল বকে যাচ্ছেন? একে তো আমি এমনি আপনাকে নিয়ে ভয়ে আছি, তারপর আপনি কি সব বলছেন? মেঘা, রিল্যাক্স, আমি ঠিক আছি। এত রিয়াক্ট কেন করছো? তাছাড়া কেন ভয় আছো? কি হয়েছে বলো আমায়। না, কিছু না, ওটা আমি দ্বিতীয়বার মনেও করতে চাই না। মেঘার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেঘা কোনো কিছু নিয়ে ভয়ে আছে খুব, তাই শানার প্রশ্ন করেনি। মেঘা, হ্যাঁ বলুন। ল্যাপটপটা এনে দাও তো। ল্যাপটপ? ল্যাপটপ দিয়ে কি করবেন আপনি? একটা মেল টাইপ করতে হবে। আমি আকাশ ভাইয়াকে বলে দিচ্ছি, সে করে দিবে। না না, আকাশ নয়, ডিলটা আমাকেই ফাইনাল করতে হবে। আচ্ছা বেশ, আপনি বলুন, আমি করে দিচ্ছি। না না মেঘা, তুমি পারবে না, আমি করে নিব। দেখুন, আপনি আমাকে যা মেজাজ দেখানোর দেখাবেন, বাট এখন আমি কিছুতেই অনিয়ম করতে দিব না। আমি যখন বলেছি তখন আমি ঠিক করে দিতে পারবো। আপনি বলুন, আমি করে দিচ্ছি। শান জানে এখন মেঘাকে বলেও কোনো লাভ নেই। মেঘা শানের কথা শুনবে না, তাই শান বলছে আর মেঘা টাইপিং করছে। বিকেলে শানকে কফি দিতে গেলে শান নাদিয়ার কথা জিজ্ঞেস করে। মেঘা, আপু কোথায়? আপু তো সকালে বেরিয়েছে। কোথায় গিয়েছে? বলে যায়নি, কেবল বলেছে আপনার খেয়াল রাখতে। অদ্ভুত, এই কথাটা আমায় আগে বলনি কেন? আসলে এ কি আপুর ফোন সুইচ অফ কেন? কিন্তু আপুর ফোন সুইচ অফ, কিন্তু আপু কোথায় গেল? সকাল করিয়ে বিপিএল হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আপু বাড়ি ফিরেনি। আপু ঠিক আছে তো? আপুর কিছু হয়নি তো? সময় যত যাচ্ছে সকলের চিন্তা যেন বেড়েই চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু নাদিয়ার কোনো খোঁজ নেই। একদিকে নাদিয়ার খোঁজ নেই, অন্যদিকে শান এখনো পর্যন্ত কিছু মুখে দেয়নি। মেঘা কি করবে বুঝতে পারছে না। আরশিকে পড়াতে বসেছে মেঘা। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখে নাদিয়া। আপু, আপু তুমি ঠিক আছো? কোথায় ছিলে এতক্ষণ? সব বলছি মেঘা। মামুনি, তুমি কোথায় ছিলে? একটু কাজ ছিল বাবা। মেঘা, ভাই কোথায়?
আপু, রুমে তুমি আগে যাও, ওনার কাছে উনি খুব চিন্তা আছে, এখনো পর্যন্ত খায়নি। সে কি? আমি দেখছি, দাঁড়াও। নাদিয়া ছুটে যায় শানের কাছে। শান, আপু, তুই কখন এলি? কোথায় গিয়েছিলি? আমাকে বলে যাসনি কেন? তোর ফোন সুইচ অফ ছিল কেন? তুই জানিস তোর ফোন বন্ধ থাকায় দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম। ভাই আমার কথা শোন, আমি একটু নানির কাছে গিয়েছিলাম। নানির কাছে? বাট কেন? গাড়ি বা নিসনি কেন? কাউকে কিছু বলিসনি কেন? ফোন বন্ধ ছিল কেন? আসলে ভাই আমি ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, তাই কাউকে কিছু বলিনি। আর নানার বাসার থেকে বের হতে দেরি হয়ে যায়। গাড়িতে উঠে ভাবি কল করব, দেখি ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। এদিকে আবার রাস্তায় জ্যাম ছিল, সবকিছু মিলিয়ে দেরি হয়ে গিয়েছে। এত চিন্তার কি আছে ভাই? আমি ঠিক আছি ভাই। তাও আপু, জানিসই তো চিন্তা হয় আমার। অনেক হয়েছে, চোখ মুখ শুকিয়ে গিয়েছে, খাবি চল। আপু তুই রেস্ট কর না, আমি পরে খেয়ে নিব। চুপ ভাই, একদম চুপ। আমি মেঘাকে বলেছি খাবার আনতে। ওই তো মেঘা এসে গিয়েছে, চুপ করে বস, আমি খাওয়াই দিব। মেঘা খাবার দিয়ে চলে যেতে গেলে নাদিয়া আটকায়। মেঘা কোথায় যাচ্ছ? আপু আশির কাছে ওর। চুপ করে এখানে বসো, কোথাও যেতে হবে না। সারাদিন মুখে কিচ্ছু দাওনি, চোখ মুখে স্পষ্ট ছাপ রয়েছে। না না আপু, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। কোনো কথা না, আমার কাছে বসো, আমি খাওয়াই দিব। মেঘা আর কোনো কথা না বলে নাদিয়ার পাশে বসে। নাদিয়া মেঘা আর শানকে নিজের হাতে খাওয়াই দিচ্ছে। আপু, তুমি কখন থেকে আমাদের খাওয়াই দিচ্ছ? নিজে তো খাচ্ছই না। আমি পরে খাবো। না না, এখনই খেতে হবে। হ্যাঁ মেঘা ঠিকই বলেছে, তুইও খা আপু। আচ্ছা বাবা, ঠিক আছে, খাচ্ছি। তোরা পারিসও বটে। আপু তুমি যাও, আমি অনেক ওষুধ দিয়ে আসছি। মেঘা শানকে ওষুধ খাওয়ায় নিচে নামতে গেলে হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। এমন অসময়ে লোডশেডিং কেন হলো তাই বুঝতে পারছে না কেউ। মেঘা তো নিচে যাবে বললো, বাট লোডশেডিং হয়ে গিয়েছে। এমনিতেই ওয়াইফাই অন্ধকার, না জানি কি করছে। না, আমাকে একবার যেতে হবে। তাছাড়া তখন মেঘাকে একটু বেশি রাগ করেছিলাম, ওকে সরিও বলতে হবে। বাট অন্ধকার, আমি কোথায় খুঁজে পাবো মেঘাকে? হে বাবা, কারেন্ট চলে গেল, এখন আমি নিচে নামবো কি করে? এত অন্ধকারে কি করবো আমি? কথাগুলো ভাবতে ভাবতে কে জানি মেঘার মুখ চেপে ধরে টান দিয়ে নিয়ে গেল। মেঘা চাইছে নিজেকে ছাড়াতে, বাট পারছে না। তাছাড়া এই ছোঁয়ায় মেঘার খুব অস্বস্তি হচ্ছে। যদিও মেঘা প্রথমে ভেবেছিল শান, বাট এটা শানের স্পর্শ নয়। শান মেঘার কাছে এলে মেঘার হার্টবিট বেড়ে যায়, কিন্তু এখন এমন কিছুই হচ্ছে না, বরং অস্বস্তি হচ্ছে। এদিকে অন্ধকারের মাঝে মেঘাকে খুঁজছে শান, কিন্তু পাচ্ছে না। আপু, মেঘা কি নিচে? না ভাই, ওকে নামতে বারণ কর, অন্ধকারে পড়ে যাবে। মেঘা তো নিচে যায়নি, উপরেও নাই, তাহলে কোথায় গেল? মেঘাকে একটা রুমের সামনে নিয়ে যেয়ে মুখ খুলে দেয়। মেঘার মুখ খুলতেই মেঘা শান সাহেব বলে চিৎকার করে ওঠে। মেঘার চিৎকার শুনতে পেয়েছে শান। মেঘার কণ্ঠ না, তাহলে কি মেঘা ওদিকে? কিন্তু ওদিকে কি করছে? মেঘা দ্বিতীয়বার চিৎকার করতে গেলে মেঘার মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ, চিৎকার করলে ভালো হবে না কিন্তু। সাগর ভাই, আপনি হ্যাঁ আমি। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? অবশ্যই, আমার কাজ আছে তাই। দেখো মেঘা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেঘা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। বিলিভ মি, তোমাকে প্রথম দেখায় পাগল হয়ে গেছি। কি ফিগার, কি হাসি, আই লাভ ইউ সো মাচ। কি বলছেন এসব? ঠিকই বলছি। আর হ্যাঁ, তুমি শান ভাইয়া থেকে দূরে থাকবে। ইউনো ভাইয়া খুব বাজে স্বভাবের, সব মেয়েদের সাথেই এমন করে মেশে তারপর যা যা করার করে ছেড়ে দেয়। তোমার জন্য না আমি পারফেক্ট। দেখুন, আপনাকে ভাইয়া বলে রেখেছি বলে এতটা সম্মান দিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, বাট এখন আপনি আপনার লিমিট ক্রস করছেন। সো ইনাফ, অনেক হয়েছে। আর না, আপনার সাহস হয় কি করে শানকে নিয়ে তো বাজে বাজে কথা বলার? শান সাহেব দেখে শান, বাহ, খুব জ্বলছে মনে হচ্ছে। হ্যাঁ জ্বলছে, কারণ আপনি ওনার সম্পর্কে এমন কথা বলতে পারেনই না। আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো ওনার ভাই হতে পারেন, বাট ওনাকে চেনেনও না। উনি মেয়েরা অনেক বেশি সম্মান করেন, আর ওনার মতো মানুষ হয় না, তাই ওনাকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আপনার নেই। ও রিয়েলি? খুব লাগছে তাই না? শান কে হয় তোমার? শানের মাঝে কি এমন আছে যা আমার নেই? ও টাকা আছে তাই না? শান কথা শব্দ শুনতে শুনতে প্রায় ঘরের কাছে চলে এসেছে। বললেন না
শান কি হয় আমার? আমি বলছি, সে আমার পৃথিবী, আমি ভালোবাসি শানকে। আর বললেন না ওনার মাঝে কি আছে? ওনার একটা সুন্দর বোন আছে। হ্যাঁ, ওনার বাইরেরটা কঠিন কিন্তু ভেতরটা না ভট্ট নরম। উনি খুব ভালো মনের মানুষ, তাই আমি ওনাকে ভালোবাসি। মাইন্ডেড। মেঘার মুখে ভালোবাসার কথা শুনে থমকে যায় শান। নিজের অজান্তেই মুখের এক চিলতে হাসি ফুটেছে শানের। হাউ ফানি! তুমি শানকে ভালোবাসো, তুমি কি করে ভাবলে শান চৌধুরী তোমায় ভালোবাসবে, বিয়ে করবে? আরে ওর তো মেয়েদের মন নিয়ে খেলা একটা ব্যবসা। জাস্ট শাট আপ। আমি আগেও না করেছি, আপনার কোনো যোগ্যতা নেই ওনাকে কথা বলার। আর একটা কথা শুনুন, উনি আমার ভালোবাসে কি বাসে না আমার অজানা, বাট আমি তাকে ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করবো না। গট ইট? আসলে কি জানেন তো, আপনি ভালোবাসার মানেই বোঝেন না। ভালোবাসার মানে কেবল পাওয়া নয়, দূর থেকেও ভালোবাসা যায়। আমি নয় ওনাকে দূর থেকেই ভালোবাসবো, ওনার ভালোতেই আমার ভালোবাসা। খুব ভালোবাসা, তাই না? আকাশকে ভালোবাসা শেখাও, তাই না? দাঁড়াও, আজ তোমার এমন অবস্থা করব তুমি সমাজে মুখও দেখাতে পারবে না। কথাগুলো বলে মেঘা হাত ধরে টেনে রুমের মধ্যে নিতে গেলে কেউ একজন এসে ওদের সামনে দাঁড়ায়। ওর হাতটা ছাড় আকাশ। শান সাহেব। শানকে পেয়ে যেন মেঘা ওর প্রাণ ফিরে পেয়েছে। মেঘা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সাগর, ওর হাতটা ছাড়। না, ছাড়বো না। আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। তাতে তোমার কি? তোর বিয়ে ঠিক হয়ে আছে মায়ের সাথে, তাহলে এসব কেন করছিস? ইটস মাই চয়েস, এটা তোমার ভাবতে হবে না। যাও আর নিজের কাজ করো। তো সাহস হয় কি করে মেঘাকে ধরার? আমি ওকে ধরি বা যা ইচ্ছে তাই করি, তাতে তোমার কি? ও কি হয় তোমার? কিসের এত দরদ তোমার? সবসময় দিকে মেঘা মেঘা করো, বাট কেন? উত্তর দাও। জানি কিছু বলতে পারবে না, সো আমাকে আমার মতো থাকতে দাও। সাগর একদমে কথাগুলো বলে গেলেও হঠাৎ করে শানে দেওয়া উত্তরে সাগর যত বেশি অবাক হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে মেঘা। এটা কি আদৌ সত্যি নাকি কেবলই একটা স্বপ্ন যা ঘুম ভেঙে গেলেই শেষ? সাগর, তুই হয়তো শুনতে পাসনি মেঘা কি বলেছে। মেঘা আমাকে ভালোবাসে, শি ইজ মাইন। ওই দিকে হাত বাড়ানোর সাহস কারণ নেই। শান চৌধুরী নিজের অধিকার খুব ভালো করে বুঝে নিতে পারে। কখনো যদি মেঘার দিকে তাকাতে দেখছি, আমার চোখ খারাপ কেউ হবে না। শানের চিৎকার শুনে সকলে ছুটে যায়। ততক্ষণে কারেন্টও চলে এসেছে। শানের সাথে সাগর কথা কাটাকাটির পরিমাণ বেড়েই চলেছে। কি করবে তুমি? সবসময় সকলকে তো তোমার কথা মেনে চলতে হবে। তোমার আগে আমি মেঘাকে পছন্দ করি। লিসেন মিস্টার সাগর, তোমার অনেক আগে মেঘার সাথে আমার পরিচয় হয়েছে। আর বলে না ভালোবাসা, পছন্দ করা এসব তোমার মুখে মানায় না। মাসের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার সত্ত্বেও তুমি মেঘাকে পছন্দ করো, তাই না? এসব গল্প আমায় বিশ্বাস করতে হবে। যে শান চৌধুরী ভালোবাসা বিশ্বাস করে না, সেই শান চৌধুরীর মুখে ভালোবাসার কথা মানায় না। হ্যাঁ, আমি ভালোবাসা বিশ্বাস করতাম না, বাট এখন করি। মেঘা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের রং বদলে গিয়েছে। সাদা কালো জীবনের মেঘা রঙের বাহার এনেছে। হ্যাঁ, শান চৌধুরী এখন বিশ্বাস করে ভালোবাসা। মেঘা আমার জীবন কতটা ইম্পর্টেন্ট তা তুমি জানো না। সো ভুলেও আমার মেঘার কাছে আসার চেষ্টা করো না। ভাই কি হয়েছে? এত উত্তেজিত তোর পক্ষে ভালো না, শান্ত হ। আপু, তুই জানিস ও কি করেছে? আমি জানি ভাই, আমি সবটা শুনেছি। মাথা ঠান্ডা কর, চল ঘরে চল, এসব নিয়ে পরে কথা হবে। কিন্তু আপু, মামা মামি আসুক তারপর কথা হবে। রাত তখন প্রায় 8টা বাজে। বসার রুমে সকলেই বসে আছে। শানের নানিও এসেছেন। হঠাৎ করে নিচে কিসের তল বাপু? অপেক্ষা কর ভাই, কিছু মানুষ আসলে সব বুঝতে পারবি। নাদিয়া কাদের কথা বলছে তা কেউই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই মেঘার মা বাবা উপস্থিত হয়। হঠাৎ করে বাবা মাকে দেখে চমকে ওঠে মেঘা। তবে কি নাদিয়া আপু সবটা জানাবে বাবা মাকে? আজই হয়তো আমার এই বাড়িতে শেষ দিন, আর কোনোদিন হয়তো দেখা হবে না শানের সাথে। আসলে এটা হবারই ছিল, আমাদের পৃথিবীটা আলাদা, তাই কোনোদিন একে অপরকে পাওয়া হবে না। আমাদের ভালোবাসার গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। আসলে আমাদের বললে ভুল হবে, শান্ত আমায় কোনোদিন বলেনি সে আমাকে ভালোবাসে। কিছু আচরণ আর কিছু ব্যবহারের উপর ভিত্তি করে কোনো কিছুই ভেবে বসা ঠিক নয়। ভুলটা আমারই ছিল। কেন ভালোবাসতে গেলাম? আসলে ভালোবাসার অদ্ভুত এক জিনিস, কাউকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। কি হলো মেঘা, দাঁড়িয়ে আছো যে? না আপু, আসলে বসো।
মেঘা কোনো কথা না বলে চুপচাপ শানের পাশে বসে। আসলে আমি কিছু সিদ্ধান্ত জানানোর জন্য সবাইকে ডেকেছি। আমি জানি আজ সাগর যা করেছে তা খুব অন্যায় করেছে। মেঘার সাথে এমন অশ্লীল আচরণ করা ওর ঠিক হয়নি। আসলে মাইশার সাথে সাগরের বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও সাগর এমন কিছু করবে আমরা ভাবতেও পারিনি। তার জন্য আমি খুব দুঃখিত। আমি ওর হয়ে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু মেঘা যা করেছে তার কোনো ক্ষমা হয় না। নাদিয়ার মুখে এমন কথা শুনে চমকে ওঠে মেঘা। নাদিয়া কোনো অপরাধের কথা বলছে। আমি কি করেছি আপু? সেটা তো তুমি ভালোই জানো মেঘা। কাজটা করার আগে ভাবা উচিত ছিল তোমার। কিন্তু আপু, মেঘা কি করেছে? তোকে এত কিছু বুঝতে হবে না ভাই। মেঘা যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতে হবে। হোয়াট? হ্যাঁ, শাস্তি। মেঘা কিছুই বুঝতে পারছে না কি অপরাধ করেছে আর কিসের শাস্তির কথা বলছে নাদিয়া। নাদিয়ার কথা শুনে শান মেঘা দুজনেই চিন্তায় পড়ে গিয়েছে। কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না কেউ। আপু, তুই কি বলবি? কি হয়েছে? হ্যাঁ, বলবো তো বটেই। মেঘা, হ্যাঁ আপু। ভালোবাসো আমার ভাইকে? ভালোবাসার কথা শুনে থমকে যায় মেঘা। কি বলবে বুঝতে পারছে না মেঘা। তবুও সত্যিটাই বলল মেঘা। সে ভালোবাসে শানকে। শাস্তি যখন পেতেই হবে, সত্যিটা না হয় স্বীকার করেই শাস্তি পেল। সত্যিটা বলার জন্য তোমার শাস্তির পরিমাণ বাড়বে, এটা কি জানো? হ্যাঁ জানি, তবুও সত্যিটাই বলতাম আপু। এবার তাহলে মেঘার শাস্তি পাবার সময়। মেঘা, তোমাকে তোমাকে বিয়ে করতে হবে আমার ভাইকে। হঠাৎ করে বিয়ের কথা শুনে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে মেঘার। হে বাবা, চোখে পানি কেন? মেঘা পারবে না আমার ভাইকে সারা জীবন আগলে রাখতে? তুমি আসার পর থেকে এই আমার ভাই বদলে গিয়েছে। মেঘা, আমার ভাইকে ভালো রেখো। মেঘা মুখে কিছু বলতে পারছে না, কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাচ্ছে। তোমরা কথা বলো, আমরা আসছি। আর হ্যাঁ, বাবা মার কথা ভাবতে হবে না, আমি তাদের আগেই সবটা জানিয়েছি। মেঘা শানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পাশে পাবে এমন ভাগ্যই বা কজনের হয়। কিন্তু শান কি ভালোবাসে মেঘাকে? শান মেঘার খুব কাছে দাঁড়িয়ে আছে। আজও ওদের হার্টবিট এক হয়ে গিয়েছে। যাকে এত ভালোবাসো তার থেকে দূরে সরে থাকতে কেন? মেঘা, পারবে না তোমার এই বদরাগী সাহেবের সাথে সারা জীবন থাকতে? সারা জীবন এমন করে ভালোবাসতে পারবে না? তাকে সারা জীবন আগলে রাখতে? হ্যাঁ পারবো। তুমি ছাড়া আমি কিছু না মেঘা। আমি তোমাকে ছেড়ে কখনো থাকতে পারবো না। মেঘা, আমায় ছেড়ে যেও না। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, সবসময় আপনার সাথেই থাকবো, কথা দিলাম। তুমি কি হবে আমার বেগম? বেগম, অনেক বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসি, ভালোবাসি অনেক বেশি। পৃথিবীর সকল ভালোবাসা এমন করেই বেঁচে থাকুক। সমর্থ। গল্পটা কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভয়েস অফ রিঙ্কু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে।